What's up? This is Mir Rafiquzzaman and Wasim Osama, bitch. Wazim Osama bitch. So এখন একটা কুইক ট্রানজিশন হবে তো ভাই খালি খাচ্ছেন? ও তাহলে আর কি তাহলে কোনো ট্রানজিশন হবে না বাট ভাই ওখান থেকে বসে পড়বে এর ট্রানজিশন হবে ওকে Sorry for late. আই থিঙ্ক এটা আর কি এমন করে রাখি Yeah, why not? এমন করে But these are the proof that I'm not insane. So it's okay. আমি আর কাটে আছি বাট কাট নট গোইং দ্যাট গুড নাহলে বা 100তম পডকাস্টে we are totally different. একটা পডকাস্টে পুরো নেকেড Okay, আপনার man. মধ্যে চেন থাকলে ভালো হতো চেনটা আছে ঠিক করব ওকে Okay. আচ্ছা আমি আমার চুলে সেট না এখানে রাখলে তোর টাচতে ধরি তো না না এখানে তুই রাখছিস তাও অনেক জোরে আসছে সো ইউ শুড এইখানে আটকে রেখে এটা এখানে রাখ ইয়া আই গেস এটা হবে ইয়া So what's up? Welcome to 4th episode of হেলথ ম্যাথ Health পডকাস্ট Maths Podcast. Yeah, কি খবর ভাই yeah, doing very well actually. হ্যাঁ Some অলসো উই ups and গট আওয়ার downs. বিজনেস কার্ডস Yeah, but too much stressful time right now. বাট এগেইন And- ফান Yeah, ফান ছিল এখন একটু বেশি স্ট্রেসফুল হয়ে গেছে বাট সেলফ ইমপ্রুভমেন্ট হ্যাবিটে আবার ব্যাক Back করা লাগবে and জি, জি। this is the proof everyone slack off from their self improvement আমি গত 3 দিন আমি মেডিটেট করি নাই আমি জার্নাল করি নাই আমি ইভেন ওয়ার্কআউট একদিন করছিলাম ওই যে ওই calisthenics করে। হ্যাঁ তারপরে আর করি না টাইম পাই না কারণ ইয়া সো শ্যালো ওয়ার্ক বেশি হচ্ছে কারণ শ্যালো ওয়ার্কের টাস্কই বেশি এমন না যে ইচ্ছা করে শ্যালো ওয়ার্ক করতেছি অনেক কাজ করে গেছে ইয়া মিটিংস Exam এভরিথিং stuff. সব শ্যালো ওয়ার্কের ভিতরে পড়ে যায় ইভেন আজকেও তো আছে বাট আজকে ট্রাই করব যেন 8:30 9টার আগে ঘুমায় পড়ি ইনশাআল্লাহ মানে ইনশাআল্লাহ। ইউ হ্যাভ টু এন্ড আই থিংক Make a comeback. যদি কেউ বলে যে এমন এমন তাহলে আমরা নেব না ভাই ইয়া মানে এত রাতে করা যায় না বলবো যে উই ক্যান্ট অপারেট গতকালকে একজনের সাথে মিটিং ছিল আমাদের তো উনি অলরেডি আমাদেরকে কত 2 দিন ঘুরাইছে 2 দিন ঘোরানোর পর গতকাল 9টায় উনি বলতে আসবে পরে 9টায় আমরা ইউজুয়ালি 9টায় নেই না বাট ওই দিন আমরা কিন্তু এর আগেও বলছি যে আমরা 9টা পর্যন্ত অপারেট করি না বাট আপনি যেহেতু বলছেন আমরা তাহলে 9টায় করব দেন তারা 10টা পরে আমরা আগে একটু একটু বেশি জেনারেস হয়ে গেছি দয়ালু হয়ে গেছে এত দয়ালু হলে তো বিজনেস চলবে না ম্যান মেন্টাল হেলথ ঠিক না যাই থাকলে হোক কিছুই ওই যে চলবে না। করা লাগবে হলো ড্রিম ডেকরের মতো একবার নিয়ে এরপরে দেখবে আমাদের দয়ালু কি ওরা দয়ালু হয়ে গেছে দিনে 4বার ফোন আমরা যাই হোক পাবো না। অনেক বেশি অফ টপিকে হ্যাঁ। কথা বলতেছি অনেক আউট অফ কনটেক্সট বাট ইনশাআল্লাহ আস্তে আস্তে কনটেক্সট গুলো বুঝবেন এন্ড আই হোপ যেটা নিয়ে শুরু করলাম যে স্লিপ ব্যাক স্লিপ এটা নিয়ে তুই মানে কি বলতে স্লিপ চাস? অফ তাই তো অনেকে আছে স্লিপ অফ করে আর যেমন back উঠতে আমি পারে আগে না। করছি আমি যখন 8 9 এ যখন সেলফ ইমপ্রুভমেন্ট না শিখা আমি ব্যায়াম করা শুরু করছি মেন্টাল হেলথ নিয়ে ভাবা শুরু করছি আমি আমার ফার্স্ট মেডিটেশন করছি 2018 2018 তে হ্যাঁ হ্যাঁ, তো এখন 6 দেখ years. আমি যদি কন্টিনিউ করতাম তাহলে আজকে আমার মেন্টাল হেলথ কই থাকতো বাট আমি ওই যে 3 দিন 4 দিন আমি অনেক খুব মজাও পাইছিলাম যেহেতু ফার্স্ট টাইম 4-5 দিন সকালে উঠেই মেডিটেট বাট দ্য থিং ইজ দেন আমি ভুলেও গেছি যে আমি একসময় মেডিটেট করতাম দেন হামজার ভিডিও দেখে আবার ও মাই গড ওকে না আপনি ভাবে আপনি নো ফ্যাট বাদ দিয়া যদি 6 মাস 6 বছর 6 বছর কনসিস্টেন্টলি ডেইলি ওয়ার্কআউট ইভেন আমি ওই যে ওয়ার্কআউট করতে তাহলে ভাবেন ওই পেইন মানে ও তো সব বই থেকেই বলতো মানে যত সেলফ ইমপ্রুভমেন্ট বই না ওইগুলা থেকেই বলতো এই যে টাইম ইজ মানি তারপরে হলো ইট দ্য বিগ ফ্রগ ফাস্ট হ্যাঁ। এগুলার ভিতর Atomic থেকে সে Habits। কথা বলতো তো ওখানে একটা আছে যে ডোপামিন নিয়ে একটা আছে তখন দেখছিলাম ডোপামিন ডিটক্সের একটা আছে ডিটক্স নিয়ে তখনও আসে নাই ভাইরাল হয় নাই ডিটক্স তো ডিটক্স নিয়ে কিছু বলে নাই মানে ওই বইটাই আসে নাই তখন না But- স্যার হতে পারে পেইন বিফোর প্লেজার একটা কনসেপ্ট আছে যে মনে কর আমরা তো ডোপামিন সবাই রিলিজ করি বাট এটা তো আমাদের ওয়ার্কোহলিক কমায় দিচ্ছে ওয়ার্কের ক্যাপাসিটি কমায় দিচ্ছে ডোপামিন না থাকলে তো আমরা সেই রিওয়ার্ডটা পাই না ওয়ার্ক করার মতো
এটা তো একটা রিওয়ার্ড হরমোন, আমরা বেশি পরিমাণে হরমোন লুজ করে ফেলতে। সো এটার একটা টেকনিক আছে, সেটা হলো যেটা বললাম, পেইন বিফোর প্লেজার। মানে আগে পেইন বেশি নিয়ে তারপরে প্লেজার নিতে। যেমন আমি বলছিলাম, এটা একটা অ্যান্ড্রু টেটের একটা ইসে ছিল, যে তুমি যদি কোনোদিন আইসক্রিম খাইতে চাও, তাহলে ওই দিন আইসক্রিম খাও না। আগে ওই দিন তুমি একটা গোল সেট করো যে আমি এই 2 দিন জিমে যে 2 ঘন্টা এক্সট্রা ওয়ার্কআউট করবো, তারপরে আইসক্রিম খাবো। তাহলে তোমার মনে হবে যে আই ডিজার্ভ দ্য আইসক্রিম, তোমার খাইতেও বেশি মজা লাগবে, আর তোমার মন চাইলে খাই ভালো না। একটা ডোপামিন। ইয়া, বাবা তো ভালো এটা হলো পেইন বিফোর প্লেজার। সো ও এটা নিয়ে একটা কথা বলছিল যে এটার সাথে মিলায় যে তুমি নিজের একটা গিফট দিতে পারো, এন্ড ওইটা আমার জন্য ওয়ার্ক করছিল। দেখ, আমি তখন একদম অ্যাবসলিউট পুসি ওইটা। আমি সারাদিন ঘরে বসে থাকি, ইন্ট্রোভার্ট, আমার বাইরে বাইর হওয়ার মতো অপশনস কম, ঘরে বসে বসে ডে ড্রিমস করি, আর লাইফ ওয়াজ দ্যাট কাইন্ড অফ, অর ফ্যাপিং হ্যান ত্যান, ইউজুয়াল জেফ্রি যেটা। ইউজুয়াল। তো ওইখান থেকে আমি অনেক দিন, প্রায় 1-2 মাস আমি কন্টিনিউ করি, ধরতে গেলে সেলফ ইমপ্রুভমেন্ট, বর্তমান সেলফ ইমপ্রুভমেন্ট যেটা। The 5 So- things: sleeping early, meditation, Yeah. reading, journaling, জার্নালিং, and exercise. তো এইটা আমি পারলাম কিভাবে? আমি এই টেকনিকটা ফলো করছিলাম, আই গেস ফলো করতে পারে, যে পেন বিফোর Pain প্লেজার before pleasure. উইথ, ওইটা শিখাইছিল যে এটা তোমরা একটা কাজ করতে পারো নিজের একটা সারপ্রাইজ আর নিজের একটা রিওয়ার্ড দিয়ে। সেটা কেমন? যে আমি যদি ডেইলি, আমার টাস্ক থাকবে, আমি যদি ডেইলি এই টাস্কগুলোই করি, তাহলে আমার স্বার্থ মতো নিজেকে একটু ট্রিট দেবো, একটা প্লেজার, কিন্তু এর আগে আমার পেন নিতে হবে। অ্যান্ড আমি যদি উইকলি কাজ করি, তাহলে এর থেকে বড় একটা দেবো। আর যদি আর বড় মান্থলি একটা সবই করতে পারি, তাহলে আরো বড় রিওয়ার্ড দিব, নিজেকে নিজে Reward. রিওয়ার্ড দিব। এন্ড সেই রিওয়ার্ড খারাপ হইতে পারে, সেই রিওয়ার্ড হইতে পারে যে আমি Pizza. পিৎজা খাবো, আমি কাচ্চি খাবো, হইতে পারে, কিন্তু আমার আগে শর্ত হলো এটা পূরণ করা লাগবে। So, কাচ্চির আর কি অমন ওয়ার্ড দিয়ে একটা ওয়ার্ড করতে হবে, হ্যাঁ। যেটা তো আমি কি করতাম, আমি তখন এটা কন্টিনিউ করতে পারছিলাম কেমনে? আমি তখন জিএসসি শেষ করছি, 9 উঠছি বা 8 পড়ি। ওই টাইমে আমি এরকম নিচে যে এখনো বহি, মানে নিচের একটা স্টোর, ডিপার্টমেন্টাল স্টোর, ওইখান থেকে আমি ওই ভাজাটা না, হবে না। আমি ডেইলি ভাজা কেনার মতো টাকা আছে না, তখন আমি স্টুডেন্ট, আমার কাছে ডেইলি টাকা থাকে 5 টাকা, মানে 10 টাকা টিফিনের, আমি ওইটা জমাইতাম। তো সারাদিন ওইটা পর দিয়ে নাকি? ওইটা দিয়ে আমি 20টা ললিপপ, তখন পাওয়া যায় তো ওই যে নরমাল 5 টাকা না, 10 টাকার ওই যে এখনো পাওয়া যায় বড় একটার মধ্যে মানে আরো যে ভালো। স্ট্রবেরি অনেক হ্যাঁ। ফ্লেভার। তো ওইটা আমি কিনলাম 20টা ফার্স্টের দিনে, যে যাতে এত কষ্ট করে জমাইছি, কেমন লাগবে তাও আমি কিনি। দেন আমি ডেইলি প্রত্যেকটা কাজ শেষ করতাম, আমার ওই ইসে রাখতাম, এই আলমারিতে ভিতরে। ডেইলি রাত্রেবেলা আমি একটা করে ললিপপ খাইতাম, এন্ড ম্যাক্সিমাম দিনে আমি পারতাম এটা করতে। সো আপনি আমাকে এটা বলছেন ললিপপের এই কাহিনীটা। সো ইট ওয়ার্ক ফর মি ফর 2 মান্থ। তারপরে এই যে আমি স্লিপ অফ করে আর হয়তো কাম ব্যাক ললিপপ করতে বাই পারি। গুড হ্যাবিটস, দিস ক্যান বি এ গুড টাইটেল। ললিপপ থেকে ললিপপ দিয়ে সেলফ ইমপ্রুভমেন্ট। ললিপপ দিয়ে সেলফ ইমপ্রুভমেন্ট। এখন নট গেলে আপনার দিকটা অনেক ভালো। তা আমার ক্ষেত্রে আর কি আমার অমন কোনো স্ট্র্যাটেজি বা কিছু নাই। যে ধরেন যে একদিন কাজ শিট হয়ে গেছে, এখন তো এটা নিয়ে ভাবেও লাভ নেই। তো এখন বাকি যে টাইম আছে সেই টাইমে আই ট্রাই টু বি বেটার দেন ইয়েস্টারডে, লাইক দ্যাটস মাই মটো। সো এই যে গতকালকে হলো আর কি, ফার্স্টে ভালো লাগতেছে না কিছু, আমি খাটে শুয়ে আছি, কিচ্ছু করতেছি না, শুয়ে আছি আমি কম্বল দিয়ে, শুয়ে আছি, ফোন স্ক্রল করতে করতে, লাইক বেড, একটা কমফোর্টেবল কম্বল এন্ড ফোন, কমফোর্ট জোন, ফুল এই 3টা প্লাস হলে তোমার হয়ে যায়। তো এরপরে আর কি দেখলাম হয়ে তো গেছে, আর এখনো 12 ঘন্টা বাকি আছে দিনে, আমি কি শুয়ে থাকবো? তো লাভ হবে না কোনো, অত কিছু খাইও নি। এরপরে আর কি দেন ইউ বুক 6 মিটিং 5 মিটিং। তারপর আই ওয়াজ লাইক ফাক ইট, ভালো লাগতেছে না এই লাইফ, শিট লাইফ, আমি চেঞ্জ করতে পারবো, আমি কন্ট্রোলে আছি। অ্যাবসলিউটলি 100। এরপরে বাকি টাইপটা হলো I did some cold calls, not some, অনেকগুলোই করছি, and then I booked 6 meetings. Shit mind নিয়ে, because the thing is, mind shit হলেও মাইন্ডটা তো আমার,
Like আমি তো অরিজিনাল 100% কন্ট্রোল অফ ইওর মাইন্ড। মাইন্ডের অবস্থা যেমনই হোক, তুমি অলওয়েজ 100% কন্ট্রোলে আছো তোমার মাইন্ডে। আর এই একটা জিনিসেরই তুমি কন্ট্রোলে আছো পুরা দুনিয়াতে। তুমি চাইলে এই যে এখন শীত পড়তেছে, তুমি এটা কন্ট্রোল করতে পারবে না, শীত কমানোর, বাড়ানোর, গরম আনার, সানরাইজ করানোর, এগুলো সব ক্রিয়েটরের হাতে, আল্লাহর হাতে। সো তোমার হাতে একটা জিনিসের কন্ট্রোল আছে, লাইফের কন্ট্রোলও তোমার হাতে নাই, সেটাও আল্লাহর হাতে। কারণ তুমি জানো না কালকে কি হবে, তুমি কখন বাঁচবা, কতক্ষণ বাঁচবা। এমন তো হতে পারে এখানে ডাল পরে মাথায় পড়লো, এনিথিং ক্যান হ্যাপেন, বাট দ্য থিং ইজ তোমার একটা জিনিসের কন্ট্রোল আল্লাহ দিয়ে দিচ্ছে, এন্ড সেটার হিসাবের জন্য জান্নাত জাহান্নাম হবে। সেটা হলো তোমার ব্রেইন, ডিসিশন। অন্যান্য প্রাণীর এই দেয় নাই, যেটা ডিসিশন নিতে পারে নিজের মতো, বাট তুমি পারো। তুমি একটা খারাপ কাজ করতে পারো, তুমি একটা ভালো কাজ করতে পারো, এন্ড দ্যাটস দ্য থিং। এন্ড তোর কথাটা আসলে খুব বেশি হিট করলো আমারে, যে আসলেই লাইক ফ্যাপের বেস্ট কম্বো হলো একটা ফোন, একটা কম্বল আর একটা বেড। হ্যাঁ, ইউল গেট আর জাস্ট 100%। তুমি যদি দিনে ফুল কাজ শেষ না করে এমনি একটু রেস্টের জন্য শো কাম ব্যাক করা 100% হার্ডার। সো এর থেকে বেটার হবে বেডে না যাওয়া। কারণ না মানে দেখেন, বেড নাই, কম্বল ওটা নিয়ে কিন্তু ভালো লাগে না। ধরেন যে আমি আমাদের ফ্লোরে যে খাট আছে ওখানে শুয়ে হয় না। না, মনে কর মাঝে মধ্যে যে খাটটা আছে দ্যাটস কোজি অ্যাজ ঠিক। আর তারপর কি বলতেছিস? না, আমি বললাম মনে কর যে তুই তোর অনেক আর্জেস আসতেছে, তুই বসে আছিস, সেটা আলাদা বিষয়। কিন্তু যখন তোর আর্জেস নাই, মাইন্ড ক্লিন, তখন যদি তুই কমফোর্ট জোনে যাস, তুই নিজের কাছে আর্জেস আনতেছিস ডাইকা ডাইকা, তো তখন এটা অনেক হার্ডার হয়ে যায় যে তুই নিজেরে কি বলে স্যাক্রিফাইস করতেছিস নিজের অ্যাম্বিশন বা নিজের মেন্টাল ক্ল্যারিটির। কারণ তুই এখন তোর আর্জেস নাই মানে কি, তুই এখন মাথায় কোনো শীত নাই, ইউ ক্যান ওয়ার্ক মোর। আর সকালে শোয়াটা তার মানে কি, আমি তো সারা রাত ঘুমাইছি। তো এটা আসলে এটা আমার অনেক বেশি হয়, এন্ড এটা থেকে সরতেই হবে ম্যান, এনি হাউ। এটার একমাত্র উপায় আমি যা দেখছি, এক ধরনের হয়ে গেছে, তাহলে আর কি, তাহলে কোনো রিগ্রেট রিগ্রেট নাই। মানে ধরেন যে আমি অলরেডি আই ডান দ্য ডিড, তখন তো আর এটা নিয়ে ভেবে লাভও নাই। সেটাই, কোনো ধরেন রিগ্রেট যে যখন করেননি, বাট ইউর ইন দ্য মুভমেন্ট, তখন আর কি মানে আই নো ইটস গোনা বি ভেরি হার্ড। এন্ড আমি কখনো অত মানে এটা থেকে আমি আর কি ব্যাক আসতে পারিনি অত ইজিলি। সামটাইমস পারছি, বাট নট কজ অফ মাইন্ড গেম, কারণ কেউ একজন চলে আসছিল রুমে এর জন্য। কিন্তু এছাড়া ব্রো, মাইন্ড গেম দিয়ে আমি কিছুবার পারছিলাম, ওই যে বলছিলেন সুপিরিয়র ম্যানের টেকনিক, and man, that was hardest thing in the entire universe. যা কত দিকে না গাছে উঠেছি। damn। আচ্ছা, এখানে আগেতে সেট করা ছিল, এদের শেষ হলে আমরা দেখি ট্রাই করবো। ওকে, আমাদের কি দেবে ওদের দড়ি দিয়ে? ওরা দড়ি বাঁধা দিয়ে না না, এই দড়ি বান্ধা ছিল আগেতে। ব্রো, ওই যে আমাদের ইনস্ট্রাক্টর বলতেছিল যে ওরা ওই জায়গায় দড়ি বাঁধে, কিন্তু আর তো বাঁধতে পারছে না। হ্যাঁ, এটাই, ওরাই বাঁধে দেবে। আচ্ছা, ওইটার দিকে আমরা পরে ফোকাস দিই না। কিন্তু দেখেন, আপনি উপরে গিট দেখলে তো মনে হচ্ছে আগেতে বান্ধা ছিল, অনেক আগেতে। হ্যাঁ, লেটস সি, যদি থাকে পরেরটা পরে। মাইন্ড ঘুরে গেছে, দেখো শীত Yeah. লাগতেছে। আর আপনি আর কি যেটা বলছিলেন যে অন্য কোনো কিছু কন্ট্রোল নেই, বাট আমরা যেটা করতে পারি যে আমরা কন্ট্রোল করে শীতটাকে এনডোর করতে পারি। কারণ অনেকে দেখবেন যে কম্বলের মধ্যে শুয়ে একদম এখানে খালি গায়ে একদম অনেকে আছে অলরেডি ঘুম থেকে উঠছে, বাট বাইরেতে পারতেছে না কম্বল থেকে। না, দেখে দেখে ওঠার পরে হলো ওই যে বলজিৎ বের করলো ফোনটা। এখন ওদের সকালে উঠে ফোন চেক করা লাগে, কারণ অন্য কোনো কিছু তো কাজ করে না সকালে উঠে। মানে একটা মানে আর কি একটা পারপোজ। না না, বুঝছেন, একটা আই পারপোজ। মিন দ্য উড। ওইটা ওদের অকেজ হয়ে গেছে। না, কিন্তু দা থিং ইজ, আপনি যদি হেলদি না হলে উডও হয় না। আমি কয়েকবার ভয় পাইছি, আমার হয় না, মানে হয় না কয়েকটা দিন। দ্যাট ওয়াজ ভেরি স্কেরি। ম্যান হিসেবে ওটা আপনার হবেই। এখন দ্যাটস লাইক দ্য ফার্স্ট ব্যাটল অফ দ্য ডে, প্রত্যেক দিনের প্রথম ব্যাটল।
You can do it. ইজিলি। একটু বসি। একটু বেশি সাউন্ড আসতে পারে, সাইডে ওরা মেরিন ট্রেনিং করতেছে। আর্মি ট্রেনিং। ওই যে ডেভিড গগিন্স নাকি? ডেভিড গগিন্স সব করে না, ডেভিড গগিন্স হাত পা বেঁধে সুইমিং করে। বাট আই গেস এটা হলো মাইন্ডে, কাজ আমরা আগে তো না ভেবে গেছে আল্লাহ হাত পা না করে। কিন্তু দেখো অনেক মাছ আছে যেদের কিন্তু এসব মানে যেসব ফিনও নাই, ওরা আমার করে মানে ওর মতো আর কিলবিল করতে করতে চলে। বাট তাও ওদের একটা বডি ওয়েটের একটা বিষয় আছে, ফুলকা। বাট দ্য থিং ইজ মানুষ ভাবতে পারে হাউ রিল্যাক্স এর মাসেল ইজ, মাসেল রিল্যাক্স থাকলে ভাসতে পারবা। লাইক মনা মানুষ ভাসে কেন? একদম কমপ্লিটলি জিরোতে চলে আসে আমাদের মরার মতো। এনিওয়ে অফ টপিক অনেক বেশি আজকে অফ টপিকে কথা বলতে চাই, ডোন্ট নো বারবার টপিকে এসে আমরা কেন ঘুরে যাচ্ছি। টপিকটা ছিল যে স্লিপিং নিয়ে, নো ফ্যাপের থেকে বেঁচে আসা নিয়ে। এখন দ্য থিং ইজ তুমি যেটা বলতেছিলাম যে অ্যাভয়েড দ্য বেড ইন দ্য উইন্টার। সকালে উঠাই বেডে থাকা যাবে না, তাহলে অ্যাডজাস্ট আসবে। উঠাই লাভ দিয়ে উঠা যাও, ওয়ার্কআউট নিতে পারলে তো বেস্ট, না পারলে ওয়ার্কআউট করো, মেডিটেট করো। আমি আর কি এটা মানে বলতে যাচ্ছিলাম যে লাইক একটা পারপোজ থাকতে হবে, বুঝছো? দেন অ্যাভয়েড দ্য বেড ফর পারপোজ ছাড়া, যেমন সকালে আমার আপনার পারপোজ ছিলই বলে আমরা এখানে আছি। আমি ঘুমাইছি অনেক রাতে, ম্যান, আমি অনেক রাতে ঘুমাইছি। আমি কালকে আমি আর একটা মিমও বানাইছি। যাই হোক, অফ টপিক, কিন্তু বিজনেস ওয়ার্ক শেষ করে ঘুমাইতে লেট হয়েছে, ঘুমের ভিতরে অনেকবার উঠছি। দেন এর ভিতরে আমি অনেক প্যারা নিয়ে সকালে উঠে চলে আসছি, এন্ড এসে একটা কুইক ওয়ার্কআউট দিছি, এন্ড আমার শরীর গরম হয়ে গেছে। এই যে এই লগসের ওয়ার্কআউটই দেখে আমরা এখন কি বলবো, একটা 10 সেকেন্ডের মন্টাজ হবে এখানে, এরপর স্ক্রিন জুড়ে Okay, so welcome back from the montage. Welcome back. And যা দেখলেন, I just wanna say, এটা আমি আমারে বলতেছি, not you guys, but you guys can listen. সেটা হলো, we can push more, you can push more. I'm talking to my current self. You can push more, you can push better. তুমি তোমার 100% এ নাই। বাট আমি এটা বলবো না যে তুমি আনরিয়ালিস্টিক গোল সেট করো যে আমি দিনে 50টা কাজ করব, না। বাট তুমি জানো তুমি ক্যাপেবল, তুমি আগে 5টা করে কাজ করছো, সো কমাও না, ইনক্রিজ করো দিন দিন। একটা পারপাসফুলি ডে লিড করো। তুমি তোমার রাত্রেবেলায় তোমার টু ডু লিস্ট বানায় ফেলো, কালকে আমি এই করব। কারণ আমি দেখছি, আমি যেদিনই টু ডু লিস্ট বানাইছি রাত্রেবেলা এন্ড পরের দিন ফলো করছি, ওই দিনগুলো আমার বেস্ট ছিল। কিন্তু যেদিন আমি একটা গন্তব্যহীন ভাবে ভাবছি, হাঁটছি, ওই দিনগুলা তুলনামূলক খারাপ গেছে। কারণ মনে করো আমার গন্তব্য মিরপুর, আচ্ছা একটু নয়েজ, মনে করো আমার গন্তব্য লন্ডন, আমি এখন লন্ডনে যাব, তাহলে আমি কি করব? আমি এখন এখান থেকে যাব এয়ারপোর্ট থেকে একটা টিকিট কিনে আমি প্লেনে উঠে চলে যাব লন্ডন ইন্টারন্যাশনাল, তারপর ওখান থেকে যাই হোক লন্ডনে। হ্যাঁ, দ্যাটস দ্য স্টেপস। তা আমি স্টেপস গুলো নিতে পারছি কেন? আমার পারপাস ছিল লন্ডনে যাব, তাই আমি স্টেপস নিছি। এখন আমার যদি পারপাস না থাকে লন্ডনে, তাহলে আমি এখানে কি করব? কই যাব? কোথায় যাব? হাজার রুট আছে, কোটি রুট আছে দুনিয়াতে, কিন্তু আমার তো একটা গোল সেট করা লাগবে, আমি এখানে যাব। সো গোল ইজ লাইক দ্যাট, তোমার একটা গোল সেট করতে হবে, আমি এখানে যাব। দুনিয়াতে জিলিয়ন ওয়েজ আছে, লাইক রাস্তার মতো, তুমি এইদিকে হাঁটতে পারো, ওইদিকে হাঁটতে পারো, ওইদিকে হাঁটতে পারো, ওইদিকে হাঁটতে পারো, বাট ইউ নিড আ ক্লিয়ার গোল যে আমি ওই জায়গায় যাব। আমি ওই পার্সনটা না থাকলে আর কি আমরা নিজেরাই অটো পাইলট মোডে চলে যাই। সেটাই বুঝাইছে, আমার যদি গন্তব্য না থাকে, তাহলে আমি সারাদিন হাঁটবো, কিন্তু কোনো গন্তব্যে যেতে পারবো না। দেখা যাবে সেম জায়গায় যাব বা অন্য এক জায়গায় যাব, চিনি না, একই সেম জায়গায় লুপে চলে যাব। কিন্তু আমার যদি একটা গন্তব্য থাকে বা গোল থাকে, পারপাস থাকে, মানে গোল থাকে আর পারপাসলি যদি ওই স্টেপ গুলো নিতে পারি, তাহলে আমি যেতে পারবো। সো গোল ইজ দ্য নাম্বার ওয়ান থিং, বাট অনেকে আছে স্টেপটা নিতে পারবে, আপনি স্টেপস গুলো ডিফাইন করতে পাবে না। গোল যদি না থাকে, তাহলে ওই দিকে যাওয়ার স্টেপসই পাবে না।
প্ল্যানই করতে পারবে না। এন্ড অনেকে এই জায়গায় এটা হলো ফার্স্ট বিগেস্ট স্টেপস, এটাই হলো 50% গোল এন্ড প্ল্যানিং। সো অনেকে আছে গোল প্ল্যানিং সেট করে, এর পরের যে মেইন 50% যেটাতে রিয়েল ওয়ার্ক দেখা যায় বা রেজাল্ট দেখা যায়, execution. And plan without execution is nothing. So you have to plan and you have to execute that. Like আমি লন্ডন যাব, আমি বসেই থাকবো মাসের পর মাস, বাট আমি লন্ডন যাব, আমি এখন আগারগাঁও গেলাম, যে পাসপোর্ট অফিসে গেলাম, ইউ নো দ্য স্টেপস, রাইট? তুমি যদি আমার থেকে আগায় থাকো লাইফে, তাহলে তোমার পাসপোর্ট আছে, ভিসা আছে, তুমি ডিরেক্ট চলে যাবা। বাট আমি তোমার থেকে পিছায় আছি। আমার মানি নেওয়া লাগবে, আমার পাসপোর্ট অফিসে যে কথা বলা লাগবে আমার, বাট আই নো দ্য স্টেপস, মানে আমার গন্তব্য ঠিক আছে, তাইলে আমার এই স্টেপস নেওয়া লাগবে। এখন বাকি খালি এক্সিকিউশন, এন্ড এখানে আমি রেজাল্ট দেখতে পারবো। কেমন? আমি মোটা, আমি সারাদিন খাই, 1 বছর পরে আমি আরো মোটা হব। এটা এটা একদল মানুষের লাইফ। আর একদল মানুষের লাইফ, আমি মোটা কিন্তু আমি জিমে যাব, দেখি সামনের মাস থেকে জিমে যাব। ও কিন্তু ওর থেকে 50% বেটার, যে অলরেডি গোল নিয়ে নিচ্ছে, আমি জিমে যাব, আমি এত এত পাউন্ড কমাবো। বাট ও জিমে ঢোকার আগে পর্যন্ত কিন্তু দুইজন কিন্তু সেম ফ্যাট, কিন্তু ও কিন্তু ওর থেকে 50% বেটার, ও কিন্তু জানে না, ও কিন্তু 50% আগে গেছে। কারণ গোল মানে ফার্স্টের যে বড় স্টেপস, ওইটাতে কোনো রেজাল্ট দেখা যায় না, কিন্তু ওইটাতে আমি স্টেপস জানি, যে আমার জিমে যেতে হবে, আমার এত পাউন্ড কমাইতে হবে, আমার এই ডায়েট ফলো করতে হবে, আমি স্টেপস গুলো জানছি, রেজাল্ট নাই। এরপর আমি এক্সিকিউট করব আর ডেইলি রেজাল্ট আসবে। তো ফার্স্ট একটা গোল সেট করা লাগবে মাস্ট, দেন তুমি এক্সিকিউট করবে আর দেখবা রেজাল্ট ভালো হইতে পারে, খারাপ হইতে পারে, লাইক দ্যাট। তুমি খারাপ বেশি না করলে রেজাল্ট খারাপ আসবে। আমরা যদি আমাদের এজেন্সি টাইপ থেকে বলি যে উই হ্যাভ দ্য গোল, এখন যদি আমরা কম রিচ আউট করি, কম ব্যাড মিটিং হবে, আমরা যদি বেশি রিচ আউট করি, বেশি হবে, আমরা যদি গুড লিডস দিই, গুডই আসবে। তো এরকম ইউ হ্যাভ টু ওয়ার্ক বেটার, মানে এক্সিকিউট বেটার করতে হবে, তাইলে মানে এক্সিকিউট মানে যেটা আমি বুঝাইতে যাচ্ছি, যে এক্সিকিউশনে যে রেজাল্টটা আসে, এটা আর কি মানে 90% তোমার উপরে ডিপেন্ড করে, মানে তুমি রেজাল্ট পাবাই। এখন এটা খারাপ নিবা নাকি খারাপ ভালো নিবা, এটা তোমার উপর। এন্ড অলসো আমি একটা জিনিস খেয়াল করছি, একটা কথা আছে না যে আল্লাহ যখন দেয় একদম ভরে ভরে দেয়। ইয়া অবভিয়াসলি। তো এখন ধরেন যে একটা গোল সেট করলাম, সেই হিসেবে স্টেপসও নিলাম, তো স্টেপস নিতে নিতে আমাদের যে গোল ছিল আমরা তার থেকে আরো অনেক বেশি অ্যাচিভ করি। Obviously, হ্যাঁ, God's plan is 1000 times better than our plans. So yeah, এটা থেকে টেস্ট আসবে, মনে করো you need to have the intention and the will and you have to আল্লাহ তোমার বেটার কিছু দিবে, বাট এমনি এমনি দিবে না, তোমার ডিজার্ভিং হওয়া লাগবে। সো তোমার এর ভিতরে তোমার গোল, আই থিংক লাইক আল্লাহ আর কি তোমার জন্য অলরেডি সেট করে রাখছে গোলস গুলো, জাস্ট তোমার গুলো গ্র্যাব করতে হবে এমন এমন করে। উঠে ধরুন যে লাইক ইউ আর ক্লাইম্বিং এ ট্রি, ওই ব্রাঞ্চ হলো তোমার গুড ওয়াইফ, ওই ব্রাঞ্চ হলো একটা গুড ফ্যামিলি, ওই ব্রাঞ্চে একটা গুড কমিউনিটি, এমন এমন করে আস্তে আস্তে উঠতে হবে। বা কাইন্ডা লাইক দ্যাট, এক এক ডালে এক এক ফল, এক একটা ফল তোমার নিতে হবে, সংগ্রহ করতে হবে। নিতে বসে থাকো বাট ভাবো, তাহলে তুমি 50% বেটার, তুমি জানো আমার এই ডালে ওঠা লাগবে, ইউ হ্যাভ দ্য প্ল্যান। আর আরেকজন আছে জানেন না আমার এই গাছে ওঠা লাগবে, সারা জীবন এই নিচেই বসে থাকবে, না হবে ভালো ফ্যামিলি, না হবে কিছু, কেন যে জন্মাইছি, লাইফটাই। আমি যা দেখলাম ভাই, আচ্ছা আচ্ছা, এটা আই এম ডিপ্রেসড। হ্যাঁ বল। আমি দেখলাম আমাদের জেনারেশন অনেকেই লাগে যে অনেক সুইসাইডাল, কারণ তো এটাই। হ্যাঁ, আমি লাইফ মানে মোটেও পারপাস নেই, আর তার ভিতরে মানুষ আসলে পারপাস লেস ভাবে কখনো বাঁচতে পারে না, টু বি ভেরি অনেস্ট। একটা পারপাস লাগে, তোমার একটা পারপাস নিয়ে দুনিয়াতে পাঠাইছে। এন্ড সেকেন্ডলি আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে মানুষ আসলে একটা পারপাস, মানে নিজের থেকে না হইলেও একটা পারপাসে থাকতে ভালোবাসে, যে কোনো পারপাস হইতে পারে। সো ওই জায়গায় ম্যাট্রিক্স আবার খুব ভালো একটা গেম খেলছে, ওরা একটা ভুল পারপাস মানুষের ভিতরে ইনস্টল করে দিচ্ছে, ব্রেন ওয়াশ, এন্ড স্টিল করতেছে। এখন ওয়েস্টার্ন কালচার অনুযায়ী ওদের পারপাস হয়ে যাচ্ছে ট্রান্সজেন্ডার হওয়া, গে হওয়া। তো খুব ভালোভাবে ওরা ব্রেন ওয়াশ করতেছে, আমাদেরকে ওরা ওয়ার্কার বানাই দিচ্ছে। সো লাইক দ্যাট, চিপ লেবার একদম। আমরা যদি বড় সফটওয়্যার ইঞ্জিনিয়ারও হই, তাও বাংলাদেশে থাকলে আমরা ওদের থেকে মানে 90% স্যালারি কম পাবো, কারণ আমরা বাংলাদেশ। তো ইয়া, that's the thing, that's the matrix. এছাড়া যা দেখছি ভাই, বাট আই বিলিভ আমেরিকার যে লোক, আমি আমার ভিতরে কোনো পার্থক্য নেই।
আমরা সেম, আমরা হিউম্যান হিসেবে জন্মাইছি, উই হ্যাভ টু ক্লাইম্ব আপ। আমার অপরচুনিটিস We are কম, built the same, just ইয়া উই আর বিল্ড দ্য সেম, বাট দ্য চয়েস ইজ আওয়ার্স। আমার অপরচুনিটিস কম থাকতে পারে, বাট ইফ আই ট্রাই হার্ড, ডিফারেন্স খালি এক জায়গাতে, যে কে চয়েসটা নেই এন্ড কে Yeah. চয়েসটা নেই। if I try hard, if I tried my best, then I know I can beat them. So that's everyone. Everyone is human. Everyone is ashraful makhlukat. আল্লাহ কাউরে মানে আশরাফুল মাখলুকাতের ভিতরে কাউরে সুপিরিয়র ভাবে বানায় না উইদাউট প্রফেট। প্রফেটস তো মানুষই ছিল, জাস্ট দে হ্যাড দ্য মেসেজেস। আর কি ছিল ওনার কাছে আমাকে বলুন। কয়েকজনদেরকে কয়েকটা ওই যে অলৌকিক অলৌকিক মুজিজা এটা পাওয়ার ওটা কাছে- মুজিজা তো পরে দিছে। পরে, দ্য but- থিং ইজ দে ওয়ার দ্য বেস্ট ম্যান, এই জন্যই তারা প্রফেট হইতে পারছে। আইডলস। Yeah. They were the like best human being alive. তাদেরকে আমাদের অনুসরণ করতে হবে, বাট আমরা তাদের মতো কোনোদিনই পারবো না, বাট তারা আমাদের রোল মডেল। সো দ্যাটস দ্য থিং। তারাও হিউম্যান ছিল, কিন্তু তারা ওরকম পাপ করে নাই। ওদের মতো as close as possible যাওয়া উচিত। ট্রাই করা উচিত। পারবো না, আমরা বারবার ভুল করবো, এই জন্য আল্লাহ বলছে হি ইজ লাইক ইন দ্য ফার্স্ট ভার্স Bro. অফ ফার্স্ট ভার্স আল কুরআন, সেকেন্ড ভার্স অফ আল কুরআন, আর রহমানির রহিম, পরম করুণাময় অতি দয়ালু। তারপরে সে কি বলছে, মালিক ইয়াউমিদ্দিন, মানে বিচার দিবসের মালিক। তো সে সেটা আগে বলতে পারতো না, আমি বিচার দিবসের মালিক, আমি তোমার সবাইরে বিচার করবো, যে যেটা পাপ করবে তার কাছে তো কোনো মাফ নাই, মানে সরি মাফ নাই না, তার কাছে তো কোনো মানে তার নাই। লুকানোর কিছু লুকানোর উপায় কিছু নাই, নাই। সে তো ইনজাস্টিস। কিন্তু এটার আগে আল্লাহ কি বলছে কোরআনে, আমি দয়ালু। পরম দয়ালু অতি করুণাময়। এরপরে দেখ ভার্স কিন্তু কানেক্টেড একটার সাথে আরেকটা। তো এটার কনটেক্সটের উপরে সে বলছে যে আগে আশা দিছে যে আমি জানি মানুষ হিসেবে তোমরা ভুল করবা, তোমরা রং স্টেপ নিবা, অনেক পাপ করবা, বাট নেক্সট পাপ। তারপরে আমি তোমার মাফ করে দিব। কিন্তু এমনও না যে তুমি খালি পাপ করেই যাবা, আল্লাহ মাফ করে দাও, এমন হবে না। ইউ হ্যাভ টু রিপেন্ট। না আল্লাহর কাছে ভালোভাবে মাফ চাইলে হবে, বাট তুমি মাফও চাইলা না, তাইলে কি আল্লাহ যে মাফ করবে না, বা তোমার যে খারাপ কাজগুলোর যে একটা শাস্তি পাবা না এমনও না, তুমি কঠিন শাস্তি পাবা, কারণ সে হলো বিচার দিবসের মালিক। তো তুমি যদি ক্ষমা চাইতে পারো, তারপরে ভালো লাইফ লিড করো, তুমি ক্ষমা পাবা, বাট দ্য রিয়েল জাস্টিস ওই জায়গায় কোনো হবে না। সো ইয়া দ্যাটস দ্য আগে শুনছিলাম যে লাইক পাপের শাস্তি পাবে মানুষজন, না হবে না? না মানে তুমি যদি depend, মানে আর কি ভাই পাল্লা, ইটস নো, পাল্লার উপর ডিপেন্ড করে যে ধরেন আল্লাহর উপর জান্নাত জাহান্নাম ডিপেন্ড করবে, এটা ঠিক, বাট দ্য থিং ইজ মানুষের তো সবসময় পাল্লা পাপেরটাই ভারী হবে নরমালি, যে কোনো হিউম্যান। সেটা মানে নবীরাও জান্নাতে যেতে পারবে না যদি আল্লাহ করুণা না করে। তার মানে কি, পুরোটা আল্লাহর ক্ষমা, তুমি আল্লাহর কাছে মাফ চাইতে হবে যতগুলো গুনাহ করো, তাইলে তুমি হয়তো, আল্লাহ তো রহমানির রহিম, আল্লাহ মাফ করে দিবে, তাইলে তোমার পাল্লা ভারী হইতে পারে। বাট শুধু নিজের সওয়াব দিয়ে বা নিজের গুড ডিডস দিয়ে দুনিয়ার কোনো মানুষই পারবে না, কারণ আল্লাহ মানুষ ওইভাবে ফাংশনই করে না, মানুষ ওইভাবে বানাই না। তাইলে যদি ওইভাবে বানাইতো, তাহলে মানুষ আর এঞ্জেলস এর ভিতরে কোনো ডিফারেন্স থাকতো না। তো মানুষ ওইভাবেই বানাইছে, এন্ড ওই জন্যই ক্ষমা চাওয়ার একটা চয়েস দিছে মাইন্ড, আমাদের হ্যাঁ। এই মাইন্ডটা দিছে যে আমরা ভালো ইউ হ্যাভ দ্য চয়েস, এন্ড তুমি খারাপ চয়েস নিবা আমি জানি, দ্যাট ইজ দ্য টেস্ট। বাট তুমি যদি সব বুঝা ব্যাক করো, দেন উইল গেট দ্য, মানে একটা টেস্ট, বাট Yeah. স্টিল উই হ্যাভ টু অলওয়েজ চুজ দ্য সেটাই বললাম, মানে ওই যে গাছে ওঠার কথা, যেটা যে গাছে উঠে উঠে ফল না, ওইখানে আমি হয়তো দেখতেছি যে এখান থেকে এইটুকু উঠলে আমি একটা বেস্ট ফ্যামিলি পাবো, কথার কথা বেস্ট ফলটা পাবো, ফ্যামিলির ফল। তো আমি আমার প্ল্যানে হয়তো এইটুকু থেকে উঠেই পাবো, দেন আমি উঠতে গেলাম, উঠে দেখলাম যে ওই ইসে ওঠার সময় একটা বিরাট সাপ, টেস্ট। আমি ভয় পেয়ে গেলাম, হ্যাঁ না না না, কি হবে আহারে, আমি এত চেষ্টা করলাম কিন্তু আল্লাহ হতে চায় না। আল্লাহ But- চায় না। হ্যাঁ, যে নাহলে আমাদের এত অনেকে- কষ্ট অনেকে দেয় আবার কেন? বলে, এরকম হ্যাঁ, আল্লাহর উপরে অনেকে আমার বলে যে আল্লাহ আমাকে এত কেন, হ্যাঁ। আমার পরীক্ষা কেন নিচ্ছে, এই হ্যাঁ, কষ্ট হ্যাঁ। নিচ্ছে, This is অনেক দাম জিনিস ভাই। এরপরে কিন্তু তুমি যে ওটার জন্য ডিজার্ভিং, দেখা গেল যে তোমার ওই জায়গায় উঠতে দিল, কিন্তু ওই ফলটা হয়তো মানে কথার কথা যে অনেক বেশি পাকা, তুমি গ্র্যাব করার আগেই হয়তো পড়ে যাবে, মানে কথার কথা বলতেছি। তো তুমি যে ওটার জন্য ওয়ার্থি, ওটার একটা টেস্ট লাগবে না যে তুমি পারো নাকি এটা। তো
মেটাফোর দিয়ে বুঝাচ্ছি, বাট জিনিসটা এরকম, তুমি যতটা ইজিলি প্ল্যান করবে স্টেপ বাই স্টেপ যাবা। যেমন আমি প্ল্যান করলাম লন্ডন যাব, স্টেপ বাই স্টেপ গেলাম, বাট দেখা গেল আমার ইমিগ্রেশনে যে আটকাই দিবে। দ্যাটস আ টেস্ট ফর মি। আমি হয়তো এটার জন্য প্রিপেয়ার্ড না, আমি পরের বার আরো প্রিপেয়ার্ড হয়ে গেলাম। এন্ড প্ল্যানের এক্সিকিউশন এমন না যে দেখেন স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3 স্টেপ 4 এমন না। স্টেপ 1 এমন যাতে হঠাৎ কিছু একটা হবে, কিছু একটা হবে। স্টেপ 2 তে আবার উঠে যে স্টেপ 2 তে যাইতে হয়তো যাতে তুমি হঠাৎ- যতটা ভাবছো যে এইটুক করলেই হবে না, এর ভিতরে টেস্ট চলে আসবে। হ্যাঁ, তারপর মনে করেন স্টেপ 2 এর মধ্যে স্টেপ আসছে আরো অনেক সাব স্টেপ আসবে, ওইগুলো পার করা লাগবে। করতে করতে ধরেন যে একটা ম্যাসিভ ফেল আসলে একদম পুরো স্টেপ 1 এ চলে গেল। এইটাই এখানে আর কি একটা সবচেয়ে বিগ টেস্ট। মানে যেটা আর কি আপনি বললেন যে আমরা বারবার ফলো অফ করি, এটা তো ফলো অফের মেটাফর। এখন এখানে ধরেন আছে যে ধরেন যে আপনি যখন মানে আমরা হলো গাছ উঠতে যে সাপের সাথে লড়াই করতে করতে আমরা ঠাস করে পড়েও গেলাম, মানে হাত পিছলে পড়ে গেলাম, এরা জোর আর উঠবো উঠবোই না। যা তো ভালো ফ্যামিলি, আমার ভালো লাইফ, ভালো একটা ফিউচার, ইভেন জান্নাত থাক, এই কষ্ট বেশি দেয় নেব না দের, আল্লাহ আমাকে কেন করে এমন। বাট সেকেন্ড পার্ট দেখা গেল আমি ওর থেকে বেশি এক্সপিরিয়েন্স, আমি জানি কোন দিক থেকে ওর করতে হবে। ওই যে এর তো লাইক একটা একটা এক্সাম্পল আছে, ওই যে ওই গাছে যদি আমি সেকেন্ড বার উঠতে পারলাম, ফার্স্ট বার তো কাইটা মাইটা শেষ, উঠতেই পারতেছিলি না। সেকেন্ড বারে তুই পডকাস্টে বললি যে লেটস ট্রাই, তারপরে তোর ব্রেন দেখ, সবার ব্রেনই করে, তোর ব্রেন না ভাইয়া আজকে পারবো না, আমার হাতের এই সমস্যা, আজকে থাক হ্যানতে। বাট তারপরে যখন আমি বললাম যে স্টপ লিসেনিং টু ইউর ব্রেন, দেখ তুই অনেক ইজিলি পারছিস। কারণ আমি ওই দিনই দেখছি, আমি এই জন্যই তোর পুশ করছি, কারণ আমি ওই দিন দেখছি তুই উঠে গেছিস, তোর পায়ে যদি এটা না হইতো তুই ওই দিন উঠে যাইতি। কিন্তু আজকেও ওই ওঠার আগে, ওই লাফ দেওয়ার আগে যেমন ব্রেন প্রত্যেকবার একটা দেয়, তোর ওই রিকলটা দিচ্ছিল ব্রেন, কারণ ও কমফোর্ট চায় ম্যান। বাট লাভ দেয় না, স্টপ লিসেনিং, হ্যাঁ ওটার সময় স্টপ লিসেনিং, আপনার লাভ দেওয়ার সময় আমার একটু প্যারা হয়, কারণ এগুলো সব। বাট লাস্টের দিন লাভ দেয়া, লাইক আমি বললাম আমার রিঅ্যাকশন কেমন ছিল, ব্রো হোয়াট ইজ দিস, দ্যাট শিট ম্যান, ইজি কি ছিল না? আমি এটা নিয়ে কত সাফার করছি, হ্যাঁ এটা নিয়ে আমি অনেকক্ষণ সাফার করছি, এটা লাভ দিয়ে কিছুই হয় নাই। এন্ড দেন দ্য গ্রেট স্টোইক ফিলোসফারের কোট আমার মনে পড়লো, এটা মেবি সেনেকার কোট, আই গেস মানে সেনেকা তো স্টোইসিজমের ফাদার অফ স্টোইসিজম। তাইলে সেনেকা না, আরো আছে, প্লেটো আছে, অ্যারিস্টটলের অনেক বক্তব্য আছে, যাই হোক, অরিলিয়াস যা আছে, যাই হোক না মার্কাস অরিলিয়াস না, বাট তার একটা কোট শেয়ার করি। মানে আমি লাভ দেওয়ার সময় অনেক ভয় পাচ্ছিলাম, লাভ দিব নাকি দিব না, এমনি নেমে যাবো ধীরে ধীরে, বাট লাস্টে লাভ দেওয়া দেখলাম ইজি। বাট আমি ওখানে কিন্তু অনেকক্ষণ টাইম ওয়েস্ট করছি, অনেক সাফার করছি ব্রেনে। এন্ড দ্য কোট গোজ লাইক দ্যাট, হি হু সাফার্স মোর না, হি সাফার্স মোর দ্যান নেসেসারি, হু সাফার্স বিফোর ইটস নেসেসারি। আপনি এখন একটু বাংলায় যদি ব্যাখ্যা করে দিতেন। সো সে বেশি সাফার করে, বা সে বেশি ওভারথিঙ্ক, চিন্তা ভাবনা, চিন্তা, মানে মাথার ভিতরে স্ট্রেসফুল, বা সাফার মানে কষ্ট, তুমি বেশি কষ্ট পাও, তুমি মানে নিজের ব্রেইনে, না সরি বলেন, তুমি বেশি কষ্ট পাও নিজের ভিতরে যখন এটা প্রয়োজন না, প্রয়োজনের আগে তুমি অতিরিক্ত কষ্ট পাও। তুমি না, সরি আমি কোটটা ভুল বলছি বাংলায়, সে সবচেয়ে বেশি কষ্ট পায় যে প্রয়োজনের আগে কষ্ট পায়, সে সবচেয়ে বেশি কষ্ট পায় যে প্রয়োজনের আগে কষ্ট পায়। তুমি প্রয়োজনের আগে থেকে যদি তুমি নিজের কষ্ট দাও, তুমি বেশি কষ্ট পাও, কারণ তুমি তো জানো এখানে যে আমার কষ্ট পাওয়া লাগবে। সো বি প্রিপেয়ার্ড ফর দ্যাট। হয়তো এখানে যে তেমন কিছুই হবে না, যেমন আমি লাভ দেওয়ার সময় ভাবতেছি এই ব্যথা পাই হতে পারে, এই হতে পারে, ওই হতে পারে, আই এম সাফারিং মোর, আমি বেশি কষ্ট পাচ্ছি নিজের মাইন্ডে। বাট লাভ দেওয়ার পরে দেখলাম ইট ওয়াজ ইজি। হয়তো একটু পায়ে তো লাগছে, মানে ব্যথা না, একটু হলেও তো ভালো লাগে, হ্যাঁ। সো ওগুলো তো নাথিং, বাট ওইটুক ধরলাম, আমি ওইটুকুই সাফার ধরলাম, বাট আমি ভাবনায় আরো বেশি সাফার করে ফেলছি না। তো আমি নেসেসারির আগে, মানে নেসেসারির আগে সাফার করছি বলেই আমি বেশি সাফার করে ফেলছি, হ্যাঁ, মোর দ্যান নেসেসারি। এই কোটের সাথে আর কি যে রবীন্দ্রনাথের একটা কথা আছে, এই যে ভাব না আগে হ্যাঁ তাহলে উল্টা হয়ে গেল, রবীন্দ্রনাথ আর কি ভাবিয়া করিও কাজ করিয়া, না ওইটা আবার আরেক কনটেক্সট, ঠিক আছে, যেমন সাফার করা আর প্ল্যান করা, প্ল্যানিং নেই, হ্যাঁ সাফার আর প্ল্যানিং ইজ নট, ওভারথিংকিং আর প্ল্যানিং এটা আলাদা জিনিস, ডে ড্রিমিং আর ভিজুয়ালাইজেশন দুটো আলাদা জিনিস, ওরকম ওভারথিংকিং ডে ড্রিমিং আলাদা। আচ্ছা আমি তাহলে
একটু ইজিলি আরেকবার বলি যে ধরো যে লাইক তোমার কাছে একটা বিগ ডিসিশন, তুমি জানো যে মানে একদম তুমি 100% শিওর যে এই ডিসিশন নিলে মানে ভালোই হবে তোমার, বাট তুমি ডিসিশনের আগে অনেক কিছু ভাবতেছো কি হবে কি হবে, ডিসিশন নেওয়া উচিত কিনা, কি করব, যদি এই হয় ওই হয় হ্যান ত্যান হয়ে যায়। কিন্তু এখানে what you have to do is আগে ডিসিশন নিয়ে দেন ইউ হ্যাভ টু সি যে কি হয়। এটা কনটেক্সট আরেক জায়গায় হয়। এটা হলো কয়েক মাস আগে হয়েছিল, আমি আর ভাই মিরপুরের একটা জায়গা থেকে মুরগি কিনে আনি। না 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 মুরগি কিনে না, মুরগি কিনতে যাবো। তো মুরগি কিনতে যাওয়ার আগে আমি ভাইয়ের ল্যাপটপে বসে পড়েছি এই মুরগি কেমনে রাঁধতে হয়, কেমনে রাঁধবো, কোন রেসিপি। তখন আমার ভাই বলে যে আরে আগে মুরগিটা তো কিনে আনি তারপর দেখবো। যেমনই এটা হচ্ছে তোমার ওই পুকুর কথাটা মনে পড়ে গেল। ওই যে ডিমের ওইটা, হ্যাঁ আগে ফার্ম হোক, আগে মুরগির তে মানে ডিমের তে বাচ্চা হোক। হ্যাঁ, আগে হ্যাঁ। আমাদের ঘরে মুরগি নেই, আমরা যদি আগে রেসিপি দেখা শুরু করি যে এই এই রেসিপি বানাবো, এই দিব ওই দিব, তারপরে এইভাবে খাচ্ছে দেখাচ্ছে কোনটা বেশি টেস্ট। ব্রো আমাদের ঘরে তো মুরগি নেই। মুরগি না, আগে মুরগিটা কিনে আনি তারপর এটা নিয়ে সাফার করি যে কোন রেসিপি করব, কোনটা করবো। আগে তো ভাই ভাই আমাদের কাছে আমি এই যদি- নাই ওই নাই আমি কেমনে যদি বানাবো এটা? আমি যদি 20টা টিউটোরিয়াল দেখি তারপর মুরগি কেনার পরে এসে আমার আবার দেখা আবার লাগবে। দেখা লাগে হাউ অ্যাবাউট টাইম ওয়েস্ট। Yeah. So, আর আম্মুর সাথে কথা হচ্ছে, আম্মু দেখে আমার কেমন যেন লাইক কেমন যেন টেস্ট করতেছে এই কয়দিন এইসব নিয়ে। তো আমি আর কি অত বেশি ইনফরমেশন দিচ্ছি না, বাট আমি যা দেখতেছি আম্মু আর কি এটা ইন্ডিকেট করছে যে লাইক ভালো ইউনিভার্সিটি ছাড়া কিছু করতে পারবে না। আর ওই যে এই বাদামের কথা তুললো, কি বলবো? বলে বাদাম কেমন চলতেছে এসে, আমি কি বলবো? বললাম যে আম্মু ওই সকালে ওয়ার্কআউট করি তো ওদের সাথে আর কি, ওদের কাছে তাই ট্রাই করছিলাম। এমনি সবাই মিলে একসাথে, ওরা মনে করে কিছু কিছু আনে আমরাও আনি, চা টা আনে। আর তারপর আমার কেমন একটা খুচা মারা কথা পেলো যে তুমি তো এখন ছোট, তো একটু বড় হলেই বুঝবা, মানে হ্যাঁ 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 ছোট তো এই যে হ্যাঁ হ্যাঁ আমার কাছে মানে আর কি মানে এই যে মানে যে আমি আর কি আপনার এই যে পড়াশোনা না করে এই করতেছি এটাই। ও আচ্ছা আচ্ছা। ছোট তো এই একটু কিছুদিন পরে হলে বুঝবে। আম্মু দেখবে আমি এটা অনেক খেয়াল করছি যে আম্মু যখন ধরেন যে কোনো খালা বা এমন কথা কয় তখন দেখবেন কেমন একটা স্লাইড খুচা মানে একটা কথা কয় যে ও মানে হাসে। এখন এগুলো আম্মু ট্রেট, I have to pass that test. Yeah, 100%. আমি জাস্ট ওয়েট করতেছি ওদের রিঅ্যাকশন। For what? हम नहीं पढ़ेंगे, हम नहीं पढ़ेंगे, কে নিয়ে যাচ্ছে? हम नहीं पढ़ेंगे पढ़ाई वगैरह। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। করবো না আমি না। পড়বো, অনেক পড়বো। জ্ঞান অন্বেষণ করবো বাট নট লাইক তোমার কৃষ্ণ শরীফ শরীফা পড়বো, শরীফ শরীফা পড়তে পারবো না ম্যাম। বাট মার্কেটিং পড়বো ম্যাম। তো মার্কেটিং নিয়ে Can আজকে hurt কথা me. বলি। ডেভিড বেশি- কগনিসের ক্যান হার্ট মি, বলেন। বেশি সেলফ ইমপ্রুভমেন্টে আছে, মার্কেটিং এর তো দরকার আছে। বিজনেস অ্যাডভাইস ফ্রম টু মাল্টি মিলিয়নার অ্যাম্বিশিয়াস ম্যান। অ্যাম্বিশিয়াস। ওকে বলেন তো কোনটা নিয়ে শুরু করতে চাই জেফ বেজোস নিয়ে। সো জেফ বেজোস অ্যামাজন এত বড় করছে একটা মাত্র কারণে, সেটা হলো মার্কেটিং, ওর মার্কেটিং স্ট্র্যাটেজি। ভালো কারণ sales। তুই একটা জিনিস দেখ না, সেলস না মার্কেটিং, সেলস পরের চ্যাপ্টার। তুই দেখ একটা নতুন জিনিস যদি তুই আনিস, যে কালকে তুই এমন একটা জিনিস আনলি, কথার কথা যে কেউ এটা নিয়ে কোনো ধারণা নাই, যেমন ওই 90s অ্যামাজন অনলাইনে 90s মানুষ কখনো এটা কোনোদিন কম্পিউটার ছাড়া তখন নেট ইউজ করা যায় না, এটা হলো এক নাম্বার কথা। কোনো ফোন নাই, স্মার্টফোন আসছে অনেক পরে, নর্মাল জাভা ফোনও আসছে অনেক পরে, বাটন ফোনে তো তখন অনেক রেয়ার। তো যাদের কাছে কম্পিউটার আছে জাস্ট খালি আমেরিকা, ওদের ভিতরেও মানে কোনো সোশ্যাল মিডিয়া তো নাই তেমন, কিছু ওয়েবসাইট আছে কিন্তু ওইগুলো হলো জাস্ট লিফলেট টাইপ, মানে কিছু লেখা, মানে ওয়েব পেজ। খুবই বাজে ওয়েব পেজ। আমরা দেখছি 90s ওয়েব পেজ কেমন। তো ভাঙাচোরা ওয়েবসাইট, ওর ভিতরেও একটা ওয়েবসাইট বানাইছেন, ও প্ল্যান করছে যে আমি এইখানে সেল করব। সো লাইক এমন লাইক মানে একটা একটা স্টোর ছাড়া সেল করে, এটা মাথায় আসে কেমনে ভাবে? এখন দেখ এই জিনিসটা আনলো, প্ল্যানিং আনলো যে আমি এটা করব, এডুকেট করার জন্য কি লাগে? মার্কেটিং। তাহলে ও হলো দুনিয়ার
ওয়ান অফ দ্য বেস্ট মার্কেটিং ট্যাকটিক্স ফলো করছে, যে এখন সব বিজনেসই ওই লাইনে চলে গেছে, সব অনলাইন বিজনেস হয়ে গেছে, সব ই কমার্স এফ কমার্স হয়ে গেছে। দারাজ মারাজ, হ্যাঁ, চাল ডাল, দারাজ হোক চাল ডাল হোক, বাবা। সবাই নর্মাল। এখন যারা স্টোর আছে ওরা দেখে যে আমি তো স্টোরে কম সেল করি, ওরাও একটা অনলাইনে একটা দেয়। অনলাইন পেজ বানায়, হ্যাঁ, চল। একটা অনলাইন পেজে ওইখানেও ট্রাই করে, কারণ দেখে যে আগে ওইটাই ছিল বেস্ট অপশন, যে একটা স্টোর থাকবে, তাছাড়া কোনো ওয়ে নাই। এখন দেখে স্টোরে আমার অনেক কম আছে, আমি যদি এটা ছড়াই দিতে পারি তাহলে আরো অনেক বেশি, আরো সেলস আসবে। এরপরে ড্রপ শিপিং। সো ও এই জিনিসটা আনলো, ও যে অনলাইনে বিক্রি, সেটা কোর্স হোক, বই হোক, যাই হোক, অ্যামাজনের আইডিয়াটা আনলো। এবার মার্কেটিংটা, কিন্তু ও মার্কেটিংটা কেমনে করলো? ওর মার্কেটিং স্ট্র্যাটেজি ছিল পুরো আলাদা। যেমন আমরা মার্কেটিং করি সেলস ফোকাস হয়ে, যে সেলস 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 সেলস, আমার যেমনি হোক গিলানো লাগবে আমার আমার প্রোডাক্টটা। কিন্তু ওরটা সেলস না, ওরটা ছিল মানে কাস্টমার স্যাটিসফ্যাকশন। ওর কাস্টমার যদি একজনও হয়, ওই একজনকে নিয়েই ও আর কি অনেক বেশি স্ট্রাগল, ওইখানেও মার্কেটিং করতো। ওর স্যাটিসফ্যাকশন, ওর থেকে ফিডব্যাক নিত, ওরও একটা এক্সট্রা মানে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, ক্লায়েন্টকে 100% স্যাটিসফাইড রাখা লং টার্ম। মনে কর আমি আজকে তোর কাছ থেকে একটা জিনিস কিনলাম, তুই 1 মাস পরে বললি যে ওটা কেমন, কোনো ঝামেলা হয়েছে নাকি এখনো, আচ্ছা এমন চলতেছে, আর কোনো ফিডব্যাক কি দিতে পারেন নাকি, যে আমি কি যাই কি কি ইমপ্রুভ করতে পারি, কি কি ডিক্রিজ করতে পারি, লাইক দ্যাট। সো এই যে কাস্টমার কি বলে স্যাটিসফ্যাকশন, এটা ওরা কোনোদিন কাস্টমার লুজ করতে দেয় না। রিপিটেড কাস্টমার হলো নাম্বার ওয়ান থিং ইন দ্য বিজনেস, যে তোমার ট্রাস্ট করে ফেলবে আর তোমার থেকে বারবার নিবে, ওই তোমার বিজনেস চালায় রাখবে। না আসলে লাইক মানে ধরেন যে একটা, ধরেন যে একটা কাস্টমার আসার পর ওর একটা প্রোডাক্ট ভালো লাগলো, তারপর ওর কাছে রিভিউ নিলাম, যে বললো যে আশা করি হ্যান ত্যান, মানে অনেক মানে আর কি কাস্টমার কেমন ফিল করে, কাস্টমারের উপর আর কি মানে একদম ফোকাস করতে হয়, তাই তো? লাইক কাস্টমার ইজ কিং এমন কিছু। কাস্টমার ইজ কিং অবভিয়াসলি, বাট আমাদের ম্যাক্সিমাম মার্কেটিং কি হয়, যে তুমি জাস্ট কিনো, অফার সেলস, মানে সেলস দিয়ে আমি ওর কিনাই, তারপরে কি বাদ যে কিনছিস তুই। বাট এখানেও বুঝাইছে যে আমার মার্কেটিংটাই হলো আমার কাস্টমারের স্যাটিসফ্যাকশনে আমার মার্কেটিং। আমি বারবার কাস্টমারের মাইন্ডে, না না টেস্টিমোনিয়ালস হবে, টেস্টিমোনিয়ালস ফার্স্ট নিতে হবে, আমি বারবার ওর মাইন্ডে থেকে যাব, ওর একটা ফ্রেন্ড হয়ে যাব। আমি ওর কাছে কোনো ব্যবসা না, আমি ওর থেকে বারবার ওরই নেওয়া। যেমন ব্রাদার্স, হ্যাঁ, যে বার্থডে উইশ থেকে শুরু করে একটা কোম্পানি তোর বার্থডে উইশ দিচ্ছে, তোর কাছ থেকে ফিডব্যাক নিচ্ছে যে আমরা নতুন এই জিনিসটা আনলাম, এই বইটা তুমি কি একটা ফিডব্যাক দিতে পারো। সো দেখে কি রে, আমার কমেন্টস এত ভ্যারি করে ওর কোম্পানিতে, আমরা এই সিস্টেমটা আনছি, তুমি কি এটা একটু দেখে দেখাতে পারো, তোমার কাছে কেমন লাগলো, নাকি আমরা কোথাও ইমপ্রুভ করবো। ও বললো যে এটা ইমপ্রুভ করলে আমার জন্য ইজি হতো, তারপর ওইটা ইমপ্রুভ করে পাঠাইলে, আচ্ছা তুমি বলছিলে এটা ইমপ্রুভ করার জন্য, আমরা ইমপ্রুভ করছি, দেখো তো এখন কেমন লাগে। ওর মনে হবে দ্যাটস মাই কোম্পানি, লাইক সব আমি এই যে ও আরো 5 জনকে বলবে ব্রো এটার থেকে কেন, এরা এরকম, এদের কাস্টমার। তো এইটাতে জেফ বেজোস মার্কেটিং, ওর কাছে মার্কেটিং মানে কাস্টমার স্যাটিসফ্যাকশন, জেফ বেজোসের কাছে মার্কেটিং মানে কাস্টমার স্যাটিসফ্যাকশন। someone's coming. তো ও আবার কফি নিতে আসতেছে, বাট ডেইলি মামা আমাদের চিনি খাওয়াইতে চায়, দ্যাটস ব্যাড। মানে চলে এসে নেবো আই ডোন্ট হ্যাভ মানি, লাইক আমি আমার কাছে ডেটের টাকা- উপরে ডেটে। 20 টাকা দেবো আমি, 20 টাকায়। ওকে, 20 টাকা আমরা না। আমাদের কাছে 20 টাকায় বেচবো, কারণ আমরা 20 টাকাতেই খাই। কেমন আছেন? শীত টিট লাগে না? দাও আমগো 10 টাকার যেটা দাও, দুইটা দাও। আপনার দেখতে আসছি। হ্যাঁ, স্পন্সর। হ্যাঁ, শীতের ভিতরে ভালো লাগবে। থ্যাংক ইউ মির ফর দ্য সিট। থ্যাংক ইউ আঙ্কেল। আপনি একটু ঘুরে আসেন, আমরা এটা শেষ করে আচ্ছা 20-30 এর ভিতরে আসেন। 30 মিনিট। হ্যাঁ 30 মিনিটের আসি আমরা, আপনার টাকা না দিয়ে যাবো না এই জায়গায়। ওকে আঙ্কেল, ভালো থাকেন। হ্যাঁ হ্যাঁ, না ওয়েট, কাস্টমার স্যাটিসফ্যাকশন এই মানে দেখে আমরা তো অনেক গাছ উঠে আমাদের কাছে দিছে, এমনও দিন আছে। আচ্ছা হ্যাঁ, এমন হয়েছে উঠে গেছে, বাট আমরা নেই নাই, পাহাড়ে উঠছে। হ্যাঁ ফিটস ম্যান, শীতের দিনে একদম এমন করে ধরে। বিসমিল্লাহ।
হ্যাঁ দ্যাটস ফিল অসাম ম্যান। আমি লাইক আই ওয়ান্না চ্যালেঞ্জ ইউ গাইস, ব্রাদার থাকুক আর না থাকুক, তুমি একদিন সকালে বাইরে হয়ে যাবা কোল্ড শাওয়ার শীতের পরে, কোল্ড শাওয়ার নিয়ে আইসা কিছুক্ষণ ক্যারি দ্য লক্স, মানে তোমরা কেউ যদি এই যে মিরপুর 10, 1, 2 আগারগাঁও কাছে থাকো, তাহলে যদি ট্রাই করবে যে অ্যাটলিস্ট একটা দিন জিয়া উদ্যান, রমনা, এইসব জায়গায় এরকম অনেক কমিউনিটিজ আছে। তো আমরা আমাদের এটাই বলি, আসবার 6:30টায় এসে হলো একটা কমিউনিটি আছে নাম ভোরের শেষে, জিয়া উদ্যানে। জিয়া উদ্যানে ভোরের শেষে, মানে আমরা যেখানে ভোরের শেষে, and তুমি ওখানে যার কাছে জিজ্ঞেস করবা, আই গেস দে নো, কাজ এদের দিকে অনেক কানেকশন, যারা হাঁটে ওদের সাথে কেমন আছেন, তো আসবা, ইট ফিলস গুড। এন্ড দেন যদি মামার সাথে দেখা হয়ে যায়, আমাদের কথা বলবা, ডিসকাউন্ট দিবে 20 টাকার কফি 10 টাকা, 20 টাকার কফি 10 টাকায় দিয়ে দেবে। সেনসেশনাল, আমার এটা লাগছে অ্যাকচুয়ালি ম্যান। তো যেটা বলতেছিলাম যে সকালে বাইরে হয়ে যাবা, যা এক্সারসাইজ করবা, দেন গা গরম হয়ে যাবে, শীতের ভিতরে খুলবা, একটা ঠান্ডা বাতাস লাগবে, আচ্ছা আপনি আর কি যেটা সহনীয়। বলছেন, ওটা তারপরে share করতেন? হ্যাঁ, তারপরে তুমি একটা কফি নিবা, ইট ফিলস লাইক রিওয়ার্ড। মানে তুমি সারাদিন ঘরে বইসা শুয়া যত কমফোর্টেবল, মানে ব্ল্যাঙ্কেটই হোক বা যাই হোক, 20 লাখ টাকার বেডে শো, বাট তুমি এই ফিল পাবা না ম্যান। দিস ইজ কমফোর্ট ম্যান। যে গাছের ডালে বৈশা খালি গায়ে শীত লাগতেছে, এখানে একটু গলা দিয়ে গরম যাচ্ছে একদম। আচ্ছা, কাস্টমার স্যাটিসফ্যাকশন নিয়ে আমি এটাই আসলে বলতে যাচ্ছিলাম, যে দ্যাটস ফর জেফ বেজোস, দ্যাটস দ্য মার্কেটিং। বারবার মেসেজ লাইক এ ফ্রেন্ড। মার্কেটিং মানে হলো কাস্টমার, আমাদেরও কিন্তু বারবার রিটার্গেট করে, কিন্তু আমাদের রিটার্গেট হয় সেলস। ভাই এই এসে আমার ফিডব্যাক না, ওর কথা হলো কাস্টমার ফিডব্যাক। আচ্ছা, আমি আমি কাস্টমারের সাথে মানে কি তাহলে ফ্রিতে দিত না, কাস্টমার ফ্রিতে না না কিন্তু কেউ একজন কিনলো, খুব কম কিন্তু বছরে একটা সেলস আসতো তার, মানে এরকম বাজে অবস্থা, 100-200, বাট সেলস এর পরে ওই যে একবার কিনছে, ও আগামী 20 বছর ওর কাছ থেকেই কিনছে, না তো ওর কোনো কাস্টমার ফল হয় নাই। আপনি আমাকে যেটা বললেন যে ধরেন যে এবার জিজ্ঞেস করলেন, হ্যাঁ আমি এটা আনছি, এটা কি এমন করো না করো, তারপর তো পাঠায় তো ওকে, তাই না? মানে এমনি অনলাইনে আমি এরকম করছি, আমি এই নতুন প্রোডাক্ট আনছি, বা এরকম আমার ইউআই চেঞ্জ করছি, বা এই প্রোডাক্টটা কি চলবে নাকি, মানে এভরিথিং ফিডব্যাক নিতে, মানে আর কি, মানে একদম কি বলে, কাস্টমারের থেকে আর কি অডিট নিয়ে নিত ওদের, তাতে করে আর কি ধরেন যে আমার থেকে আমি আমি যেটা বলি, ধরেন যে আমি এটা ডিজাইন করলাম, আমার কাছে ফাটাফাটি লাগছে, বাট কাস্টমারের কাছে কেমন লাগলো, দূর থেকে বারবার ফিডব্যাক, ও বললে এটা একটু চেঞ্জ করে, তুই চেঞ্জ করে বললে আচ্ছা এটাই যে আপনি এরকম বলছেন এরকম চেঞ্জ করছি, বা এখন বলেন তো কেমন লাগে, এর সাথে একটু অ্যাডও করে দিলি যে এরকমও করছি, দেখেন আপনার কোনটা ভালো লাগে, ও বলবে কাস্টমার দেখবেন যে লাইক 50% এর বেশি সেম হয় কাইন্ড কাস্টমার, ওদের সাইকোলজি সেম হলে, ধরেন যে একজনের এটা পছন্দ হলে আরো মনে করে ওর মতো যে সব সব সময় তো টার্গেট অডিয়েন্স যেটা থাকবে সেটা সবই কাছাকাছি, লাইক কাইন্ডা সেম হিউম্যান। এই জন্যই তো আমরা বায়ার পার্সোনা বা আইসিপি, আইডিয়াল ক্লায়েন্ট প্রোফাইল বানাই, যে আমার আমার ক্লায়েন্ট গুলা এইগুলাতে ইন্টারেস্টেড, বা ওদের সাইকোলজি এরকম। সো তুই ওদের যদি একবার সেম করতে পারিস, আর ওদের কাছ থেকে যদি সেম টাইপের ফিডব্যাক চাইস, 90% তোর ফিডব্যাকে হ্যাপি হবে, যে তুই ওর থেকে ফিডব্যাক নিচ্ছিস, তুই একটা ফ্রেন্ড হয়ে গেছিস, তোর কোম্পানি চলতেছে ওর ফিডব্যাকে। যেমন মনে কর কথার কথা, আমি গুড় আনার পরে সবাইরে যদি ওরকম কানেকশন করতে পারি, দেন সবকিছু তোরে বলি যে আমরা এরকম আনতেছি, এই করতেছি, এরপরে আমরা পিনাট বাটার আনতেছি, এটা কেমন হবে বলেন তো, আপনাদের ফিডব্যাক, বলে আপনারা কি আসলে নিবেন নাকি যদি আমরা ভালো করে অর্গানিক পিনাট বাটার আনি। তারপরে অনেকে বললো হ্যাঁ, অনেকে বললো না, যারা হ্যাঁ বললো তাদের আরো জিজ্ঞেস করলাম থ্যাংক ইউ, আর তাহলে আপনার আপনি যেহেতু সাজেস্ট করছেন আমরা ইনশাল্লাহ আনবো, তাহলে কি আমরা কি শুধু পিনাটেরটা আনবো নাকি চকলেটটা আনবো, আপনি কোনটা প্রেফার করেন, তবে সুগার নাকি সুগার ফ্রি, এরকম আস্তে আস্তে কানেকশন। এরপরে তুই যখন পিনাট বাটার আনবি, তুই ওরা বললে এই যে পিনাট বাটারটা আনছি, এমনি অর্ডার দিবি, এন্ড অলসো যে আমি আচ্ছা এন্ড স্যাটিসফাইড কাস্টমার। আপনি চাইলে আর কি এটা আপনি গত বছর ইমপ্লিমেন্ট করতে পারতেন, যখন হয়েছে, যখন ধরেন আপনি যাদেরকে পাঠাইছিলেন আপনার প্রোডাক্টটা গুড, তারপর তো অবভিয়াসলি প্রশ্ন যাবো কেমন সেটা রিভিউ দিতেন, বাট এরপর আর কি আপনি দেখবেন যে অন্যান্য পেজ তো ওদেরকে আর কিছু দেন, ওদেরকে ওরা রিভিউ দিতে অত
দিলে দেয়, না দিলে না বাট দেয়। দ্য থিং ইজ রিভিউ দেওয়ার পর ধরেন যে আপনি আমার ফ্রেন্ডের মতো মেসেজ দেন, হে আসসালামু রিভিউ আলাইকুম, না কেমন দেও, আছেন? রিভিউ না দিলেও রিভিউ লাগবে না, তুমি এমনি আচ্ছা, সাথে ই হ্যাঁ, করো। কনভারসেশন করো। যেমন আমি এরকম কনভারসেশন করি নাই, তাও আমারে মেসেজ আসছিল যে আপনারা কি অর্গানিক ম্যাঙ্গো সেল করেন নাকি, ম্যাঙ্গোর সিজন। তার মানে কি ও আমার থেকে একবার গুড নিয়ে আমার উপর ট্রাস্ট করছে, সো আইসা আমার আবার জিজ্ঞেস করতে। বাট তখন আমার পেজ অফ, আমি রিপ্লাই দিছি 1 বছর পরে, এসে দেখছে যে আমারে ও একটা আন্টি যে আগের বার নিছিল, সে আবার মেসেজ করছে যে তোমরা কি অর্গানিক আম সেল করো। কারণ লাইক কাস্টমার লাইক ইওর ওয়ান প্রোডাক্ট, এজন্য আর কি আপনাকে ট্রাস্ট ট্রাস্ট চলে আসছে। সো এই জায়গা থেকে যদি আমি আরো ফিডব্যাক নিই যে আচ্ছা আপনার এলাকা কোথায়, এখানে আচ্ছা আপনার এলাকায় ফেমাস কি, যেটা আপনি হয়তো ঢাকায় বসে খেতে পাচ্ছেন না, আমরা যদি পারি সেটা আনার ট্রাই করবো। ও কিছু হ্যাঁ। নাম বললে ওর আসলে ভালো লাগবে যে আচ্ছা হ্যাঁ ও আমার থেকে, আমি না আনলেও আমি ওর ফিলিংস এরই নিচ্ছি। তারপরে এরকম আর কি, জেফ বেজোসের মতো মার্কেটিং হলো ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, এন্ড এই জিনিসটা টু বি অনেস্ট, ফ্রেন্ডশিপ উইথ ক্লায়েন্টও হয়। এই জিনিসটা আমি কোথায় পাইছি, কোথায়? হ্যাঁ, এটা আমার একটা কোয়েশ্চেন ছিল যে আপনার হঠাৎ করে এমন। আমি তোরে শেয়ার করছিলাম, এই জিনিসটা পাইছি আমি আসলে একটা ম্যাট্রিক্সের জায়গায়। আমি আমার ইউনিভার্সিটির লাইব্রেরিতে, আমি পড়ি সিএসসি তে, বাট আমি মার্কেটিং এর বই নিই। এন্ড টু বি অনেস্ট, ওইসব বইয়ে মানে ওইসব যেসব লেখা লাইক সূচনার পরে কেউ ধরেও নাই, বাট প্রিফেস মানে আর কি ভূমিকা, যে কেমনে বইটা মার্কেটিং এর কিছু ধারণা দেওয়া। কিন্তু এরপরে যেসব অধ্যায়, যেগুলো অনুশীলন, ওইগুলোতে দাগ, এটা মানে থার্ড সেমিস্টার ইম্পর্টেন্ট স্টার 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 কোয়েশ্চেনে লাইক সাম শীট করে, ওইগুলো আমি ধরিও নাই। আমি আমরা পড়ে হলে পরীক্ষায় পাস করাবো না, আমরা হ্যাঁ। শেখার জন্য পড়ি না। তো আপনি গেছেন শিখতে। আমার পড়া উচিত সিএসসি এর বই। আমি আমার লাইব্রেরিতে গেছি, আমি সিএসসি এর বই পড়বো, বাট আমি যে বাইর করছি একটা মার্কেটিং এর, এন্ড মার্কেটিং এর বই বাইর করে আমার অনুশীলনী পড়ে লাভ কি? আমার তো ওই জায়গায় সিজিপি এর কোনো ম্যাটার না। তো আমি ট্রাই করছি, আচ্ছা আই নিড মার্কেটিং ফর মাই এজেন্সি, ফর মাই ও মাই গড, জাদু নাকি? একে তো কুয়াশার জন্য দেখাই গেল না, বাট অনেক নিচ থেকে গেছে। এটা যুদ্ধ হয়? ও মনে হচ্ছে যে এখন যুদ্ধে আমরা। সিরিয়া, ফাইট ব্যাক। ভাই শীতের পিকনিকটা সে লাগছে মাঝে মাঝে। আমরা গরম একটু কমফোর্ট নিয়ে এখন শীতটা বেশি লাগে। তো তখন আমি যাই এটা করলাম, যেহেতু আমার আর সেমিস্টার লাগবে না, সো আমি নরমালি এটা করলাম। এন্ড দেখ আমি কবে শুরু করছেন, হ্যাঁ মানে আমার যেটা লাগবে মার্কেটিং এর ফার্স্টে, যে মার্কেটিং কি। সো এটা পড়ার পরে অ্যামাজনের এটা পড়ার পরে কত মাস হয়ে গেছে, আমার এখনো ওই জিনিসটা মনে আছে যে শিখছেন। কারণ আমি এটা শেখার জন্যই গেছি। আমি এটা মার্কেটিংটা নিচ্ছি যে এটা আমার এজেন্সিতে, আমার ই কমার্সে অ্যাপ্লাই করা হবে। আই নিড মার্কেটিং, আমি মার্কেটিং অতটা ভালো না, বা কেউ ভালো না, আমি শুরু করছি, আমি কেন ভালো হবো ম্যান? আই হ্যাভ টু ইমপ্রুভ, সো লাইক দ্যাট। সো এটা একটা লাইফের সৌন্দর্য বলা যায়, লাইক ইউ স্টার্টেড এট 0% এন্ড ইউ ক্যান বি বেটার এভরি সিঙ্গেল সেকেন্ড, নট লাইক এভরি সিঙ্গেল ডে। ইটস ইউর চয়েস। লাইক কাইজারের কোটটা আমার কাছে খুব ভালো লাগছে, উই আর অল বিল্ড সেম বাট আই মেড দ্য চয়েস। I have made my choice. ইয়া জি কোড, আচ্ছা ওরা ওখানে দড়িটা খুলে দেয়। আই নো এটাই করবে। না না এমনিতে উদ্যোগ আছে। or not busy man we're busy also। তো দেখে এটা তো আউট অফ কন্টেক্সট এন্ড অলসো এটা আমাদের একটা ডকুমেন্ট হতে পারে, বাট আমরা একটা ফাও আর্জেন্সিতে কার্ড বানাইছিলাম, ভিজিটিং কার্ড। এখন দরকার ছিল না। ইয়া আই হ্যাভ মাই কার্ড, বাট ওইখানে যাই হোক, ইজ মাই কার্ড। আগে দেখা যাচ্ছে না, বাট ফ্যামিলি কেউ দেখলে দয়া করে ভাইরাল করে দেন না ভাই আমাদের ফ্যামিলি অনেক বেশি ভাইরাল করে দেয়। জানেন আমার জেলে এই করে ভিসা কোয়ার। আবার কি পাগলামি শুরু করছে। না যারা লাইফ ইজ ওয়ান টাইম, লেটস ট্রাই সামথিং। কিছু না হইলে ওই যে আমার ইমান গাজীর একটা কোট ভালো লাগছে, যে আমরা যে অনেক করি যে ফেল হইলে লাইফ শেষ হ্যান ত্যান, বাট ইমান গাজী বলছে যে আমি সবসময় ট্রাই করতাম, ও কিন্তু 100% মেডিটেট করতো, স্কুলের বাথরুমে যায় ড্রপ আউটের আগে, সারাদিনও ঘুমাইতো খুব কম, এত কাজ করতো। এন্ড ও বলতো যে আমার সবসময় মাইন্ডে এমন থাকতো
ট্রাই করে দেখি কি হয়। যদি না হয় তাহলে আমি তো আসলে মানে বিলিয়ন ডলার ফ্যামিলি থেকে বিলং করি না, তাহলে আমি ম্যাকডোনাল্ডসে যে কাজ করলে আমার কিছু হবে না। এটাই ম্যান। আমি ট্রাই করি, পরে যদি কিছু না ম্যাকডোনাল্ডসে কাজ করলাম, লাইফ আমার জন্য এইটাই। সো এই মাইন্ডসেট যে আই হ্যাভ নাথিং টু লুজ, আই জাস্ট হ্যাভ টু ট্রাই এভরিথিং, আই হ্যাভ নাথিং টু লুজ। সো এই মাইন্ডসেটটা অনেক ইম্পর্টেন্ট, মানুষ এটা ভুল ভাবে না। কারণ যখন তোমার অনেক কিছু লুজ করার থাকে তখন তুমি রিস্ক নিতে পারো না। যেমন আমার যদি এখন বড় ফ্যামিলি থাকে, বউ বাচ্চা থাকে, আমি তখন রিস্ক নিতে পারবো না। আমি আর যদি এই যে হ্যাঁ, তাহলে পরের মাসে খাবে কি, তাই না? তো ওই যে এখন- যে আপনার কাইজার আছে না, আচ্ছা আপনি কোর একদম একদম লেটেস্ট না আর দেখি না, এটুকু দেখে। আর কি লেটেস্ট আর কি, ওটা হলো ওর এই যে হোমলেস স্টোরি শুরু করার আগের কথা। ও বলছে যে আমার মেইন গোল ছিল যে জব করে আমার আম্মুকে আর কি কয়েকটা মাস সাহায্য দেব, আম্মুকে আর কি মানে কি বলা যায়, ওর টাকা পাঠাবে এন্ড ও যে স্টুডেন্ট ডেট ওর আর কি পরিশোধ করবে। আচ্ছা, তো স্টুডেন্টের পরিশোধ করার পর ওর আম্মুর ব্যাংকে আর কি এমন সিস্টেম করে দিয়েছে যে প্রত্যেক মাসে এমন যাবে যাতে আম্মু ওয়ারি না করে। তারপর ও সবকিছু ছেড়ে দিয়ে চলে আসে নতুন চিঠিতে। আর আম্মুরা জানেও না, আম্মু থেকে টাকা আসতেছে, আম্মুর সাথে কথা কয়, ও কিন্তু কথা কয় বিকালে আর কি মানে bro here is ওদের মাঝে the যায়। thing. and ও ওরকম করে নামছে, নাথিং টু লুজ, হ্যাঁ, হ্যাঁ। ট্রাই আউট। ও কত কিছু ট্রাই করছে, মার্কেট প্লেসে মার্কেট প্লেস Free. শুরু কইরা ওইখান থেকে স্কেল কইরা তারপরে এখন হলো কন্টেন্ট ক্রিয়েটর ম্যানেজিং, হ্যাঁ। কন্টেন্ট ক্রিয়েটর ম্যানেজার হয়ে গেছে। দেন ব্রো আমি ভাবতেছিলাম, আই গেস ভাবি না করে একটা মেসেজ দেওয়া ছিল। আমি ভাবতেছিলাম কাইজারে রিচ আউট করব, যে আমি তোমাকে শপিফাই বানাই দিব। তুমি যেহেতু ক্লায়েন্ট জানো, শপিফাই তো তোমার একজনের দিয়ে টাকা দিয়ে বানাই দেওয়া লাগে শপিফাই স্টোরটা। তো তুমি বানায় না দিয়ে তুমি আমারে পার্সেন্টেজ দিতে পারো, লাইক 2%, বেশি যাব না, কারণ শপিফাই একটি বানাইতে লাগে $20। তুমি আমাকে 2% দিতে পারো, অ্যান্ড তার সাথে আমি তোমার জন্য রিচ আউটও করবো। আমার লাইক এটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হয়ে যাবে তো। কাইন্ড আমি তো না, আমি ওই জায়গা থেকেও নেবো, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে তো পে করে, তুমি আমার না ও পে করে না তো, ওর সবার সাথে সেম কন্টাক্ট যে তাইলে আর তুমি ওর যে এনে দিবা। অ্যাসিস্ট্যান্ট থাকে না, তাইলে ওর বিজনেস পার্টনার, যে আমি তোমার সেলস এনে দিব, তুমি আমার কমিশন দিবা, তখন হ্যাঁ। অ্যাসিস্ট্যান্ট থাকে। আচ্ছা তাহলে ওটা আর কি মানে অ্যাসিস্ট্যান্ট হলে ওই ফ্রিল্যান্সার থেকে ওদের সাথে সব নেগোসিয়েশন করে এমনি করছে না, যে আওয়ারলি দেবে না, কাজ তখন তোর কাছে আওয়ারলি ছিল না রেট। তো ওরকম যদি করা যায় যে ব্রো আমি তোমার জন্য আমি সেলস এনে দিলে তুমি আমারে করবা, আচ্ছা এছাড়া আমার না একটা ইচ্ছা আছে যে তুমি আমার মনে করো সেলস এনে দিলে 10% আর শপিফাই তোমার বানাই দিব 2%। লাইক দেখেন ভাই, কাইজারের স্কুল কিন্তু মাত্র 1000 টাকা, একটু জমাই টমাই যদি এই মাসের মধ্যে কিনতে পারি, কারণ ও বলছে যে এই মাস পর নাকি প্রাইস বাড়ায় দেবে। স্বাভাবিক। বাট দ্য থিং ইজ যারা আপনার আগে থেকে নিছিল ওদের কিন্তু প্রাইস বাড়ে না। ডিআরএম এ ওই যে রিস্মিথ বলতো, ও যখনই নিউ একটা কোর্স আনতো ও প্রাইস বাড়াই, নিউ একটা কোর্স আনতো, কারণ আসলে তোর ভ্যালু বাড়তো, বলতো আমার ভ্যালু বাড়ছে। তো যারা আগে নিছো তারা ওই দামে, তো মনে হয় শুরু করছিল $59 দিয়ে, এখন ওর 159। আমরা তো বেশি জানি। হ্যাঁ প্রোভাইডিং ভালো। এখন দ্য থিং ইজ আমার কাজের সাথে যেমন কথা বলার ইচ্ছা আছে, $9 পার মান্থ, এটা মনে হয় আমার খাওয়া দাওয়া বাসায় টাসায় করতে পারি। উই হ্যাভ দ্য কার্ড, 1000 টাকা জাস্ট কার্ডে ইনডোর্স করা লাগবে। এখন আমাদের কাছে আমাদের যে কার্ডটি ইনডোরস, আমরা ধরুন একটা মানে বিকাশ 1000 টাকা দেওয়া লাগবে, যে আমরা একটা বুস্ট করবো, এই 1000 টাকা। কথার কথা বলবো, বুস্টিং বানাই দেবে বুস্টিং এর কথা বলে কায়দা রেটটা নিয়ে। আর তারপরে না মানে দেখেন ওরা কি এক সপ্তাহের মধ্যে আমরা অন্য বুস্টিং ওইদেরকে একটাতে লোন নিয়ে অন্যটাতে লোন ফেলা। Bro, that's বাট দ্য থিং ইজ ওটা বেশি করতে চাও না, নাহলে আমার মতো 10,000 এ চলে যাবা। scary, man. আমি অল্প একটু ডেটে আছি, বাট আমি ঘুমাইতে পারি না, প্রচুর প্যারা। আমার বললাম না, এখন 6 মাসের হ্যাঁ, পরে হ্যাঁ। আমি এই ডেট দিই, তাও দেওয়া লাগছে, মানুষ কিন্তু দেয় না, কারণ আমার কেন যেন একটা প্যারা লাগিয়ে থাকে। রিয়েল তো পাবেন। আমরা আউট অফ কন্টেক্সট এর মাঝখানে ভাবে হাসতেছি, বাট হি ইজ আ জি ম্যান। ও আমাদের একের পর এক পয়েন্ট ভালো করে দিল, আর হি ইজ ডুইং গুড। এটা হলো একটা পিচ্ছি, তোমরা বুঝলি না। হেই জায়গায়
নিচে বসে বাইরা। ও একটা পাহাড়, মানে একটা ভাই ওর পার্সপেক্টিভে পাহাড় ভাই। হ্যাঁ ওর পার্সপেক্টিভে পাহাড়, ওইটার থেকে দৌড়ে দৌড়ে নামছে শিকিরে ঘাস ভেজা পিছলায় একদম এই ভাইরা ভয় পেয়েছে কিনা আসতেছি কেন আমরা একদম উল্টায়, মানে ট্রিপল 360 ব্যাক প্লে হয়ে যায় তো বাইসাইকেল আল্লাহ ও আরো বেশি এনজয় করতেছে তোমার থেকে। আর অ্যাকচুয়ালি ভাই স্প্রিন্ট দিছেন দ্যাট ফ্রেন্ডরা আছে দেখেন কেন মানে ব্রো কারেজ লাগে, দ্যাটস দ্য থিং। ওরা পড়ছে তো কি হইছে ভাই আমরা কিন্তু ধরে নাও তো। উল্টা হয়ে রেস দিচ্ছে, ক্যান ইউ ইমাজিন? আমরা কিন্তু এখান থেকে দৌড়ে দৌড়ে নামি উপরে। পড়ছি, আমরাও পড়ছি, আমি তো ওর মতো ওরা পড়ছে কারণ করে রেস দিতে হয়। তো ছোটকালের এই একটাই কারেজ, কি হইছে? কিছুই হয়নি, ওরা আরো বেশি এনজয় করছে। আর আশেপাশের মানুষ আমরাও একটু রিয়েল এই জিনিসটা আমরা যদি অনেক একটা রিলসে দেখে, ওইটা দেখে কি তেমন হাসি আসে, তাও মানুষ এগুলো খুব ভাইরাল হয়। আর তুমি বাইরে এক্সপ্লোর করো, রিয়েল লাইফ অনেক কিছু দেখবে, যেটা তোমার আরো বেশি। আর ভাই এটা দেখে, এটা তো অনেস্ট কথা যে আমরা একটা রিলস দেখা মজা বল হাসলাম, আর আবার দুইটা রিলস আগে কি দেখলাম মনে নেই, কিন্তু এটা আমার মাথায় থাকবে যে হ্যাঁ 4 নম্বর পডকাস্টে করে পড়ে গেল। ব্রো আমরা যতবার পডকাস্ট দেখবো ততবার মনে পড়ে অনেক কি আর দুই তো সেনসেশন। লেটস ডু সাম পুশ আপ। আঙ্কেলও দেখ। আচ্ছা পুশ আপ দেখতে পাবো ওরা? দেখুক আর না দেখুক, লগ দেখো একটা আরে আল্লাহ লগা লগারিদম। Who's gonna get it? What? আগে দেখা যাচ্ছে আমাদের না হয়ে গেলে আমাদের মুভমেন্ট বুঝতে পারবে। লেটস ডু ইট ডাউন। কতটা এটা করা ছিল দাদা আমি আচ্ছা এখন আমি একটা কথা বলতে যাচ্ছি যে তোমরা যারা আমাদেরকে দেখতেছো, লাইক স্পেশালি ছেলেরা, আর ইউ আ বিচ? না শোনো, পুশ আপ দাও এখন। না মানে জাস্ট শোনো, তুমি লিটারালি দুইটা গ্রোন ম্যান খালি গায়ে দেখতেছো পুশ আপ দিচ্ছে, সো লাইক হাউ গে দ্যাট ক্যান বি। তুমি বসে বসে দেখতেছো, তুমি পুশ আপ দাও তাহলে হবে। তালি এখন আমার মাথা আসবে না, বাট বসে বসে ফ্লেক্স। আমাদের ফিউচার একটা জীবন দেখবে। This is who you married. How mad you are, right? This is who you married. That's why I love you, man. So yeah, It was a good. Oh, that man, reels দেখার পরে একটা ওই যে আসে না যে রিলস বলে 10 পুশ আপ এখনই আমি ভিডিও করে দিলাম। ম্যাম শীত সে লাগতেছে, ভালো লাগতেছে অনেক পিনিক। এগুলো এক্সপিরিয়েন্স, এন্ড তুমি লাইফে আসছো এক্সপিরিয়েন্স করতে, তাই না? এক্সপিরিয়েন্সটা যদি না নাও তাহলে লাইফটা কি? এই এক্সপিরিয়েন্স স্ক্রিনের লাইফে ঘরে বসে থাকতাম, এক্সপিরিয়েন্স পাইতাম ডেইলি লাইফের, ডেইলি এক্সপিরিয়েন্স। আমরা আজকে না আসলে তো এ দেখতাম না। সেটাই, ডেইলি একটা এক্সপিরিয়েন্স থাকবে, তো তোমার ডেইলি ডেইলি এক্সপিরিয়েন্স নিতে হবে। And বিভিন্ন লাইফ দেখেন, ডিফারেন্ট লাইফ, পড়াশোনা থেকে শুরু করে সবাই। বাট আপনি একটা জিনিস দেখেন, এখানে নিজেদের লাইফের কন্ট্রোলে কে আছে, কারা কারা আছে? উই আর অল বিল্ট দ্য সেম। আমরা তুই কিন্তু জানিস একটা কথা হয়তো শুনতে খারাপ লাগবে, ভাই দেখেন দেখেন দেখেন, উই আর অল বিল্ট দ্য সেম বাট সিস্টেমের ক্ষেত্রে উই আর নট হয়তো মেড দেখবি- দ্য সেম। হ্যাঁ, সিস্টেমের ক্ষেত্রে হয়তো দেখবি যে হয়তো সম্মানের দিক থেকে তার আগায়, কিন্তু এই জায়গার ম্যাক্সিমাম মানুষ নিজেদের কন্ট্রোলে নেই, বস যা বলে তাই করতে হবে। কিন্তু আমাদের যে চালা চা খাওয়াইলো, ও জানিস ওর কন্ট্রোলে আছে, ও এইসব মানুষের থেকে ওর লাইফ ওর কন্ট্রোল বেশি, অনেক ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকেও বেশি। তো ডেইলি এখন যে ইনকাম, এটা অনেকের এভারেজ স্যালারি,
ভাই ও দেখো আমাদের কাছে তো 20 টাকা বাস, ও তো 10 টাকা। ব্রো সারাদিন কত কাপ সেল করে কোনো হিসাব নেই, আর ওর 60, 70, 80% প্রফিট মার্জিন, এই জন্য 10 টাকায় দিলেও ওর কোনো লস হয় না, তাও ওর প্রফিট মার্জিন। তো আমরা তো খালি দুইজন। তো লাভ হিসাব করতেছি না আমি, ফাক একটা জিনিসই বলার ট্রাই করতেছি যে যে কেন ছিল। তাও একটু ডিফারেন্ট কালার তো তাই দেখ। আমি ওর লাইফের কন্ট্রোল এখানে অনেকের কাছে বেশি, যেমন অনেকে সকালবেলা আসলো কিন্তু ওরা গায়েব হয়ে গেছে, কারণ ওদের বস নাইলে বকবে 10 মিনিট লেট। এত আপনার কি ড্যাশ সাহেব, আপনি ডেইলি ডেইলি লেট করলে তো আপনাকে আর রাখতে পারবো না সামনের মাস থেকে, অন্য কিছু দেখেন তাহলে। রাইট, আমার বাবা মারা গেছে, আমি বলছি স্যার আজকে না আমার বাবা মারা গেছে, আমার একটা ছুটি দেওয়া লাগবে, এরকম না হেই বলবে না, দ্যাটস ইনহিউম্যানিক। আচ্ছা বাট আমার বাবা মারা গেছে, আমার একজনের কাছে পারমিশন না, হ্যাঁ হ্যাঁ কৈফত কেন দেবে এটা, আমার বাবা, তার মানে আমার কাছে তো আমার কন্ট্রোল নাই ভাই। আসলে ভাই দেখেন আমার লাইক আমি যা করছি আমার লাইফে, আমি কৈফত কেন তোমারে কেন দেবো? সেটাই, দ্যাটস দ্য থিং। আঙ্কেলকে আমি ইজিলি সেল করে ফেলো মেয়েদের কাছে, মেয়েরা একটা গুড কাস্টমার। বলতো কেন? কেন? লিসেন, মানে নট লিসেন, লিসেন। লিসন। কারণ হলো সবচেয়ে ইজিলি সেল করা যায় হলো ইমোশনাল ক্যাম্পেইন, অ্যান্ড মেয়েরা সবচেয়ে বেশি ইমোশনাল, এই জন্য ওদেরকে সবকিছু সেল করা মেয়েদের কাছে ইজি, মানে ইজি, ছেলেদের কাছে একটু কঠিন। ছেলেদের জন্য ক্যাম্পেইন চালাইতে হয় হলো লজিক্যাল ক্যাম্পেইন, ওই অনেকভাবে লজিক্যালি বোঝানো লাগে যে ভাই এটা তো দরকার, তাও হবে, তাও তো চলতেছে না ভাই, তাও তো লাইফটা বেটার হবে, তাও না বেটার হয়ে তো চলতেছে, এরকম ছেলেদের মাইন্ড। আর মেয়েদের এই ফুলটা কিছু পিছে একটা ফুল, এই ফুলটা বাসায় লাগাবো, জানি না, জানেন তো যে কি নাকি মানে লাইক খ্যাত মার কুচ্ছিত জিনিসটা কিউট করে, ও কি কিউট, মানে ওদের কাছে আর কি ওরা চলে হলো মানে লাইক ইমোশনাল। এই এক্সাক্ট সেকেন্ড ওদের মাইন্ডে কি চলে এটার উপর ওরা বেস করে ডিসিশন নেয়, ইমোশনাল ডিসিশন, কোনো লজিক্যাল ডিসিশন। এন্ড টু বি অনেস্ট আই ডোন্ট থিংক ওরা তো ডিসিশন নেই, ওরা যা মাথায় আসে ওটাই করে দেয়, ওরা ডিসিশন নেই না। মানে ইমোশন, মানে ডিসিশন তো নেওয়াই লাগে, ডিসিশনটা ইমোশনালি ডিসিশন, এই জন্য ডিসিশনটা ভালো হয় না। দ্যাটস ওয়াই ম্যারেজের সময় ইসলামে বলা হয়েছে যে একটা মেয়ে তার মানে পুরুষ অভিভাবক ছাড়া বিয়ে করতে পারবে না, কারণ ও ইমোশনালি একটা ব্যাড চয়েস করে ফেলবে, ইমোশনাল আমি ওর অনেক ভালোবাসি I can fix him করে ফেলবে। হ্যাঁ, কিন্তু একটা বাপ বা ভাই বা চাচা ও তো বুঝবে, ওরা ও ছেলেটা বুঝবে যে না না এর কাছে তো আমার মেরে দেওয়া যাবে না, ও হয়তো ইমোশনালি বলতেছে বাট লজিক্যালি এত একটা শিট শিট, নিজে কেমন জানো হয়তো আমার মেরে রাখতে পারবে না, বা আমার এ তো গায়ে শক্তিও নেই, মেয়েরা তো তুলতে পারবে না, ভালো হবে না। ঠিক বলছো, আমাদের এমন ইমপ্রেস করতে হবে ছেলেদেরও। তো হ্যাঁ অবভিয়াসলি ছেলেদের ইমপ্রেস করতে হবে, এটা তো করাই লাগবে, বাট ওই যে মানে যেটা বুঝাইলাম যে কেন পারমিশন ওদের নাই নিজেদের বিয়ে করার, কেন পুরুষ গার্ডিয়ান লাগবে, এই জন্য সিস্টেমিক্যালি ওরা ওইভাবে বানানো, ওরা ডিসিশন নেয় ইমোশনালি আর ছেলেদের নেয় লজিক্যালি। বাট দ্য থিং ইজ দুনিয়া উল্টা যেতেছে, একটা হাদিস আছে যে মেয়েরা ছেলেদের মতো হয়ে যাবে, ছেলেরা মেয়েদের অবস্থানে আসবে, এন্ড ওইটাই হচ্ছে, ছেলেরা এখন অনেক বেশি ইমোশনাল হয়ে গেছে। ইটস ওকে টু বি ফেয়ার, ইটস ওকে। তাহলে অনেক রাত ভাই, হ্যাঁ, sometimes you just become sad and you don't know why. no one cares about your this muscle, মানে অনেক বা অনেকে মাসনে কি আবার অনেকে আছে অনেক মাসেল তাও মানে ইমোশনালি চলে। I feel very offended. তো আপনি যে এটা জিনিস দেখতেছেন, দে আর এনজয়িং এ শো, কফি খাচ্ছেন আমাদের দেখতেছেন। আচ্ছা, টু হ্যান্ডসাম ম্যান, ওইটা বাদ দিয়ে যেটা বলতেছিলাম যে জিম করে তাও ইমোশনাল, যেমন কি দেখবে যে ছেলেদের কন্ট্রোল কম, মারামারি বল একটা খুন খারাপি হয়ে যায় বা গ্যাঞ্জাম হয়ে যায়, এটা কারণ কি জানিস, এটাও কিন্তু ইমোশনাল, ওরা কিন্তু লজিক্যালি ভাবে না যে মারার পরে ওর কি হবে, ও তো একটা মানুষ, তো এই জিনিসটা ইমোশনাল। বাট অ্যাজ আ ম্যান তোমার জিনিসটা হইতে হবে লজিক্যাল, এন্ড লজিক্যালি ওইটারে তুমি ইসলাম বলো বা স্টোইসিজম বলো বা আপনি মেসেঞ্জার মুভি দেখছেন না, দ্য মেসেজ, ওই মুভিতে যুদ্ধের আগে দেখেন যে ম্যানরা কিন্তু যে মানে ম্যানরা মানে আপনার কি দুই দলের যেই
দলে আর কি তিনজন লোক গেছে, ধরেন যে কয়েকটা লজিক্যাল কথা বলে যে আমরা আমাদেরকে এটা প্রদর্শন করছি, এ ফাইট করবে, এ ফাইট করবে, মানে একদম কমপ্লিটলি একটা সিস্টেম করে আর কি ওরা যুদ্ধটা করে। প্রথমে যুদ্ধের আগে ওরা আগে শক্তি করতো, যে লাইক টেস্ট দেখাইতো, মনে কর যে কে বেশি ক্যাপেবল, ওরকম একটা। তারপর আরেকটা জিনিস দেখবি যে ওরা সবসময় যুদ্ধের আগে মুসলিমরা বলতো যে কোনো সাধারণ মানুষের যাতে কোনো কষ্ট না হয়, সাধারণ মানুষের গায়ে যাতে কোনো হিট না পড়ে, সাধারণ মানুষ, কোনো- বুড়ো, মেয়ে আর হ্যাঁ। বাচ্চা, মানে কোনো কাজ ছাড়া যাতে কোনো গাছ টাছ না কাটা পড়ে। তারপরে হলো এরকম অনেকগুলা রুলস দিয়ে দিত, কেউ যদি আত্মসমর্পণ করে তাকে যাতে না মারা হয়। তাই কতটা লজিক্যাল, কাম, স্টোইক থাকতে হবে তোমার। অ্যান্ড তুমি যদি অনেক বড় যোদ্ধা বাট ইমোশনাল, তাইলে হয়তো তুমি একজন সারেন্ডার করে ফেলছে, তুমি ওর লাইফটা নিয়ে নিতে পারো। ও কিন্তু সারেন্ডার, ও বলছে আচ্ছা আই এম নট ইওর এনিমি এনিমোর, তুমি আমারে অ্যারেস্ট করো বা আমারে শাস্তি দাও, বাট তুমি ওরে Don't কিল kill করে me. ফেলবা, কারণ তুমি ইমোশনাল। হ্যাঁ, এখানে আর কি আমি যখন স্কুলে ছিলাম লাইফ তো প্রাইসলেস ম্যান। তখন আর কি আমাদের ধর্ম স্যার ছিল, ধর্ম স্যার মানে ইসলাম শিক্ষা স্যার, ধর্ম স্যার। তখন উনি আর কি একটা কাহিনী বলছে, ওই আমরা হলো ইসলাম ও নৈতিক শিক্ষার ক্রোধ চ্যাপ্টারটা পড়তেছিলাম, সেখানে একটা কাহিনী বলছে যে কোন একটা যুদ্ধে একটা সাহাবী আর এনিমি যুদ্ধ করতেছে, মানে আর কি তলোয়ার নিয়ে লড়াই করতেছে। তখন করতে করতে একটা টাইমের কি যে